এই তামাদি আইন, এটাকে আমরা বাংলায় বলে থাকি তামাদি আইন, ঠিক আছে? আপনার এই লিমিটেশন অ্যাক্ট আমাদের যে 7 ল অর্থাৎ বা কাউন্সিল অ্যাডভোকেসি পরীক্ষার জন্য যে 7 লস আছে, এই 7 লসের মধ্যে তামাদি আইন এটা হচ্ছে সবচেয়ে ছোট আইন। মানে 7টা আইনের মধ্যে একেবারে ছোট একটা আইন হচ্ছে এই আইন। যদিও এই আইনে আপনার প্রশ্ন আসবে 10, আবার রিটেনও 15 মার্কসের পরীক্ষা। সো ছোট হলেও এটার কিন্তু আপনার মার্কসটা বেশি। তো এই আইনটা আপনাদের অবশ্যই একটু যত্ন সহকারে করতে হবে, বুঝতে পারছেন? কারণ ছোট বলে ইগনোর করা ঠিক না, তো পরে করে নিব। ছোটটা কি, এটা ট্রেনে যেতে যেতে পড়ে ফেলতে পারবো। তো ট্রেনে যেতে যেতে পড়া আর আগে থেকে প্রস্তুতি নেওয়া ভিন্নতা আছে। ট্রেনে যাইতে যাইতে আপনি শুধু রিভিশন দিবেন, যে পড়ার কোনো সুযোগ নাই। আর ট্রেনে যারা পড়ে, হ্যাঁ, এগুলো 100%ই আসে না। আসে না বলতে প্রশ্নগুলো আর তার মনে থাকে না, কারণ ওই সময় তার ব্রেনে, তার মাইন্ডে সবচেয়ে বেশি টেনশন, প্রেশার সব কিছু কাজ করে। ওই সময় পড়ার মুখস্থ হয় না। কারণ একে হচ্ছে আপনি গন্তব্যে পৌঁছান, আপনার অ্যাকোমোডেশন ঠিক করা অর্থাৎ রুম, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ওই দিনের খাওয়া দাওয়া এগুলো সব। সেকেন্ডে হচ্ছে আপনি পরীক্ষা, পরের দিন পরীক্ষায় কীভাবে কখন যাবেন এগুলো নিয়ে সব কিছু নিয়েই আপনি তখন কিন্তু ঢাকায় যেতেছেন। আর ওই সময় আপনারা আবার পড়েন, ভালো, এটা ভালো। কেননা আপনারা ব্রেনটা হচ্ছে যে কি সুপারসনিক ব্রেন, হ্যাঁ, কারণ আপনারা সব একসাথে করতে পারেন। এটা পারা সম্ভব, আপনাদের দ্বারা সম্ভব। যাই হোক, আপনারা অনেক, আমরা দেখি যে আমরা ছোটবেলাও দেখতাম যে রিক্সাতে পড়ে পড়ে যাচ্ছে, হ্যাঁ, খাতা দেওয়া 2 মিনিট আগেও পড়তেছে। তো পড়ুক, আমার কথা হচ্ছে যে পড়ার বিকল্প নাই, হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে পড়াটা হতে হবে ইফেক্টিভ। পড়াটা ইফেক্টিভ হতে হবে। আমরা তো আসলে বাঙালিরা সময়ে মূল্য দিতে জানি না বলে এখনো পিছিয়ে আছে। কিন্তু আমাদের পড়ার যে সময়, সেই সময় আমরা পড়ি না। আমরা পড়ি পড়ার যখন সময় না, যখন খেলাধুলার সময় বা যখন আপনি একটু অবসর টাইম কাটাবেন সেই সময়, ওই সময় নিয়ে আমরা পড়ি। পরীক্ষার আগে আসলে ব্রেনকে রিল্যাক্স দিতে হয়। অন্তত আপনাকে আধা ঘন্টা 1 ঘন্টা পরীক্ষার আগে ব্রেনকে রিল্যাক্স দেওয়া দরকার। কিন্তু ওই আধা ঘন্টা 1 ঘন্টা আগে আমরা সবচেয়ে বেশি প্রেশার দিই ব্রেনটাকে, যার কারণে এই ব্রেন অনেক সময় বিগড়ে যায়, কাজ করে না। আপনার উচিত ওই সময়, পরীক্ষার সময় 1 ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে রিল্যাক্স। আপনি খেলাধুলা করার আগে একটু রিল্যাক্স নেন না, মাঠে নামার আগে একটু রিল্যাক্সে, হ্যাঁ, নো টেনশন, জিতলে জিতবো, হারলে হারবো, সমস্যা নেই, কিন্তু খেলবো, ঠিক আছে, একটা রিল্যাক্সে নামে। কিন্তু পরীক্ষার আগে দেখি যে 5 মিনিট আগেও আর কে কি বলছে ওটা আবার দেখতে হবে, হ্যাঁ। তো এইগুলো ওই সময় প্রস্তুতি না, ওই সময় নেবেন আপনি রিভিশন দিবেন। এখন যে লিমিটেশন অ্যাক্ট, এটা একেবারে সেকশন হচ্ছে 29, অর্থাৎ 29টা ধারা আছে মাত্র, 29টা ধারা। আবার এই 29টা ধারার মধ্যে আপনার সবচেয়ে বেশি ইউজ হয় মানে কয়েকটা, মানে হাতে গোনা 10টার মতো সেকশন ইউজ হয়, বা এগুলো একেবারে ইউজ হয়। আর আপনি পরীক্ষার জন্য পড়বেন ওখানে 15 থেকে বা 12 থেকে 15টার মতো সেকশন, এর বাইরে আর নাই, বা এগুলো তেমন আসেও না। তাহলে একেবারে আরো কমে গেল, 29 থেকে একেবারে চলে আসলো 15 ধরনের, তাই না? তাহলে 15টা ধারা আপনার করতে কতক্ষণ লাগবে? 15 দিন, যদি একদিনে একটা সেকশন। আপনি যদি ব্যস্ত মানুষ, চাকরিজীবী, ব্যবসায়ী, ডাক্তার, ঠিক আছে, তো আপনি যদি মনে করেন যে আপনি পারতেছেন না, তাহলে আপনাকে আমি বলবো যে 10 মিনিট পরে, তাহলে 10 মিনিট একটা সেকশন পড়ুন। তাহলে 15 দিনে 15টা সেকশন, আর 15 দিনে 10 × 15 কত? 150 মিনিট। আপনি আপনার জীবনের 150টা মিনিট সময় দিচ্ছেন কিসের জন্য?
লিমিটেশনের জন্য, এটাও অনেক, এটা কাজ দিবে। আর যারা 15 মিনিট 15টা ধারা এমনি রেগুলার পড়ালেখা করেন তাদের জন্য এটা একদিন বা 2 দিনের বিষয়, ঠিক আছে? তো আর বেশি না বলে, লিমিটেশন এক যেহেতু ছোট সাবজেক্ট, কিন্তু এখানে আর্টিকেল আছে অনেক, আর্টিকেলগুলো আমিও পড়াবো এবং কোন আর্টিকেলগুলো পড়বেন সেটাও আমি বলে দিব। 5 নম্বর আসেন কোন বইটা ফলো করবেন, কোনটা? সরকারি আইন বই, বেয়ার অ্যাক্ট, বেয়ার অ্যাক্ট ছিলেন কোনটা? এটা 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 কি? এটা কি? এই বইটা কি বেয়ার অ্যাক্ট না? না, এখন তাহলে বই শিখছেন, এটা বেয়ার অ্যাক্ট না? এটা রান্না করা বইটা প্রত্যেকদিন পরে করে দেখে বই, আমি ইনস্টল ঢুকে গেছি সকাল করে। বেয়ার অ্যাক্ট হচ্ছে এটা, গভর্নমেন্টের এই বইটাই হচ্ছে মূল আইন। আপনি দোকানে গিয়ে যদি বলো বেয়ার অ্যাক্ট দেন একটা, সে আপনাকে বের করে দেয় এটা, মনে মনে হাসে এখন আইনের বই ছেলে বেয়ার অ্যাক্ট, সে আপনাকে এটা দিয়ে দিচ্ছে। কেন? এই বই বিক্রি করলে সে এখান থেকে 50 টাকা 100 টাকা পায়, আর এই বই বিক্রি করলে 1 টাকাও পায় না। তো এই বই আপনাকে কেন দিবে সে? কারণ এটা হচ্ছে সরকারি বই, এখানে কোনো কমিশন নাই। তো ওই কারণে দোকানদাররা এগুলো কি করে না, বলে যে এগুলো চলে না, এই জন্য রাখিনি। স্বাভাবিক, কারণ এই বইয়ে কোনো লাভ নাই, এই রাখবে কি জন্য? কিন্তু আপনাকে অন্তত পড়ার জন্য হলেও, আইনের স্টুডেন্ট হিসেবেও এই বইটা আপনাকে রাখতে হবে। এটা একেবারে দাম কম, এখানে লেখা আছে 150 টাকা, মনে হয় এটা 70-80 টাকা নেয়, ঠিক আছে? তো কারণ এটা 70-80 টাকা নেওয়ার কারণও আছে, কারণ এটা হচ্ছে ফটো, হ্যাঁ, অরিজিনালটা হলে বরাবর 150 টাকা, মানে কেসের যে বই। তো চেষ্টা করবেন এই বইটা নেওয়ার জন্য, বুঝতে পারছেন? তাহলে সকলের কাছে নেক্সট ক্লাসে এই বইটা যাতে একটু থাকে, ঠিক আছে? নাকি আবার শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে ওই যে সিপিসির মতো? হ্যাঁ, আমি আসলে একটু বইয়ের প্রতি আপনাদেরকে একটু কষ্ট দিই, কারণ হচ্ছে একজন আইনজীবী টুলসই হচ্ছে বই, তার যন্ত্রপাতি হচ্ছে কি? বই। ডাক্তারের যেমন টুলস হচ্ছে কি? মেডিসিন। হ্যাঁ, তো একজন আইনজীবী তার বই হচ্ছে তার কি? তার টুলস। তো আপনার কাছে যদি টুলসগুলোই না থাকে তাহলে আপনি কিসের আইনজীবী হবেন? এই জন্য একটু বইয়ের প্রতি একটু চাপ দিয়ে কি পড়েন না পড়েন, অন্তত বইটা থাকুক আপনার কাছে। এবার আসেন আপনি কোন বইগুলো ফলো করবেন। একটা তো গেল সরকারি বই, বেয়ার অ্যাক্ট। এরপর যারা বাংলাতে পরীক্ষা দিতে চান, অথবা রিটেন, হ্যাঁ, বা বাংলায় বুঝতে সহজ মনে করেন, তারা আপনারা আব্দুর রহমান হাওলাদারের একটা বই আছে, তামাদি আইনে হাওলাদারের একটা বই আছে, ওরা বইগুলো ভালো, হ্যাঁ। তারপর হচ্ছে হাসান জামিলের বই আছে, ওই বইটা দেখতে পারেন, তামাদি আইনে, বুঝতে পারছেন? আর ইংলিশে তেমন কোনো ইম্পর্টেন্ট এরকম বই নাই, যেগুলো আছে এগুলো ইন্ডিয়ান রাইটারের বই, ওগুলো আপনি পড়েও লাভ হবে না, হ্যাঁ। কারণ হচ্ছে ওদের সাথে আমাদের কিছু ডিফারেন্স আছে তামাদি। তারপরেও আপনি যদি দেখতে চান, যদি লিমিটেশন যদি আপনি পড়তে চান ইংরেজিতে, সেক্ষেত্রে আপনি আফতার সিং এর বই আছে একটা, হ্যাঁ, ওনার বইটা দেখতে পারেন। যদিও এটা আমি রেফার করতেছি, বাট এটা আপনি যদি বুঝেন তাহলে পড়িয়েন, কারণ ওটা এত বেশি আপনার জন্য দরকারি তা না, এটা হচ্ছে ইন্ডিয়ান পার্সপেক্টিভে লেখা, হ্যাঁ। তারপরে যদি যারা ইংলিশে নোট করে পড়তে চান তাদের জন্য ওই বইটা চাইলে তারা রাখতে পারেন পাশাপাশি। আর বাংলার জন্য যাদেরকে বললাম তারা হচ্ছে কি আপনার হাসান জামিল আছে, আব্দুর রহমান হাওলাদারের বই আছে, এটা আপনারা দেখতে পারেন, ঠিক আছে? আর যদিও ওইগুলো লাগে না, এগুলো সব মূল আইন বইতেই লেখা আছে, ঠিক আছে? আর মূল আইনটা যেহেতু আপনার ইংরেজিতে, হ্যাঁ, তো পাশাপাশি এই বইটা রাখতে পারেন। যারা এটা কিনছেন, এটা একেবারে ফেলে দেওয়ার বিষয় না, এটা আপনি পাশে রাখবেন, কারণ হচ্ছে আপনি যখন ইংলিশটা বুঝতেছেন না তখন আপনি এখান থেকে বাংলাটা পড়ে নিতে পারবেন। অনেকে হয়তো আইনটা ইংরেজিতে ভালো বুঝে, আবার অনেকে হয়তো আইনটা বাংলাতে ভালো বুঝে। আমার কথা হচ্ছে আইন আপনি কোন ভাষায় ভালো বুঝেন ওই বইটাই আপনি নেবেন, বুঝতে পারছেন? আচ্ছা,
এখন আসেন দ্য লিমিটেশন অ্যাক্ট। এটা মূলত হচ্ছে একটা পদ্ধতিগত আইন, যেটা আমরা করে থাকি। হ্যাঁ, তো এই আইনে যদিও প্রসিডিউর আমরা লিমিটেশন দ্য কোড অফ সিভিল প্রসিডিউরে যেভাবে পড়ছি, এখানে এটা ওভাবে নাই। ঠিক আছে, এখানে এভাবে নাই। অর্থাৎ এটা মূলত বলে দিছে কোন মামলা কখন আপনি ফাইল করবেন না করবেন, জাস্ট ফর এইগুলো। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন প্রথমত আসেন লিমিটেশন অ্যাক্ট 1908। আমরা গত ক্লাসে একটা সাবজেক্ট শেষ করছি, কি অনেক বড় সাবজেক্ট, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর, সিপিসি। দীর্ঘদিন পর আমরা এটা শেষ করছি। হ্যাঁ, ওটা আমরা ক্লাসটা করেছি একটা মামলা আকারে করেছি, একটা ফাইলিং থেকে শুরু করে একেবারে আপনার শেষ পর্যন্ত আপিল রিভিউ এবং রিভিশন। গতকালকে আমরা আপিল রিভিউ রিভিশন দিয়ে শেষ করছি। যদি আরেকটা পার্ট বাকি ছিল সেটা হচ্ছে এক্সিকিউশন। তো এক্সিকিউশনটা স্বাভাবিকভাবে আমি পরীক্ষার আগে করে পড়াই, কারণ হচ্ছে ওখানে স্টুডেন্ট আরো অনেক স্টুডেন্ট আসবে, আইসিইউ অনেক রুগী আসবে। তো ওরা আসার পরে আমরা স্বাভাবিকভাবে আস্তে আস্তে ওই ক্লাসটা নিতে 2 দিন লাগে। এক্সিকিউশন ক্লাসটা নিতে 2 দিন লাগে, মিনিমাম 2 দিন লাগে, কারণ ওটা একটু বড়। তো ওটা আসলে বারবার করা যায় না ওই ক্লাসটা, কারণ হচ্ছে ওটা টোটালি হবে এক্সিকিউশন নিয়ে। তো ওই জন্য আমি চাইছিলাম যে যেহেতু এখনো অনেকে পথে রয়ে গেছে, ওরা আসুক, হ্যাঁ পথের কাজ শেষ করে আসুক, আপনার সাথে কিন্তু আপনারা আগায় আছেন, বাকিগুলো শেষ করে ফেলছেন। এক্সিকিউশন থেকে যদি এমন কোয়েশ্চেন আসে না, খুব কম। ঠিক আছে, আচ্ছা এখন লিমিটেশন আমি কিভাবে করাবো? লিমিটেশনের কাজটা হচ্ছে মূলত এখানে প্রসিডিউর যদিও বলছে, বাট এখানে হচ্ছে একেবারে নমিনাল যে বিষয়টা সেটা হচ্ছে মামলাটা সময়ের মধ্যে করতে হবে। এক, যদি সময়ের মধ্যে না করেন আপনার মামলা খারিজ করে দিবে। আর যদি সময়ের পরেও যদি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? এই হচ্ছে তামা, বুঝতে পারছেন? অর্থাৎ একটা মামলা আপনাকে করতে হবে কি একটা সময় দিচ্ছে, ওই সময়ের মধ্যে। আর যদি করতে না পারেন মামলা খারিজ করে দিবে। আর যদি আপনি সময়ের পরে করতে চান, অর্থাৎ এটা হচ্ছে এক্সেপশন, সময়ের পরে যদি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এই হচ্ছে বিষয়টা আমাদের, আর এর বাইরে কিছু নেই। তাহলে 3টা জিনিস এখানে আপনাকে তো মামলা আকারে এটা পড়া এটা দরকার নাই। এখন আসেন হোয়াট ইজ লিমিটেশন। লিমিটেশনের বাংলা হচ্ছে কি আমরা তামাদি আইন বলি না? আচ্ছা এই আইনটার নামটা কি? আইনটার নাম বলে আইনটার নাম জানেন না? আইনের নাম কি? বই নাই সামনে, বই নাই? বই নাই? হ্যাঁ, তো বই কি লিখছে? কিছু লেখা ওটা দেখে হলেও বলেন না। সারা তো হয় মানুষ, স্টুডেন্ট তো খুব সারা হয়, বুদ্ধিমান, লার্নেড বলছে না, বিজ্ঞ। পৃথিবীর এত বিজ্ঞানী, ওদেরকে বিজ্ঞ বলা নাই। লার্নেড শব্দটা ইউজ করছে একমাত্র কাদের জন্য? আইনজীবীদের জন্য। নিউটন, এরিস্টটল এরা এত বড় বড় দার্শনিক, হ্যাঁ থমাস আলভা এডিসন এরা মরেও শান্তি নাই, এরা বলে কিছুই পাই নাই আমরা দুনিয়া। হ্যাঁ, অথচ এই আইনজীবীরা 4-5টা বই পড়ে লার্নেড হয়ে গেছে না, 7টা আইন করে। তো লার্নেড এমনি এমনি। আইনটার নাম কি বলেন এবার? লিমিটেশন আগে থেকে একটু সারা গেছে, এখন আইনের নাম সঠিকভাবে বলতে পারেন দেখি। বাংলা কি বলেন? বাংলায় কোনো কিছু নেই, আবার ভুল করছেন এখানে। আপনার এই আইনটা তো বাংলায় নাই। 1908 সালে কি বাংলা ছিল? আগে চিন্তা করেন না, সালটা কোন সাল? 1908। তো এই সালে তো বাংলা তো নাই দুনিয়াতে। ওই সময় কি চলতেছে? ব্রিটিশ, ফার্সি, আরবি, উর্দু এগুলো চলতেছে, ইংরেজি,
যেগুলো যেগুলো থেকে আমাদের বাংলা ভাষাটা আসছে। আমাদের বাংলা ভাষাটা কি সংমিশ্রণের ভাষা, কারণ এখানে বিভিন্ন ভাষা আছে, পালি সংস্কৃতি বিভিন্ন থেকেই তো বাংলা ভাষাটা আসছে। হ্যাঁ, পর্তুগিজ বিভিন্ন ভাষা থেকে তো আসছে। তাহলে 1908 সালে তো বাংলাই নাই। তা আপনারা এই তামাদিয়ান কোথায় পেলেন? ওই আমিনুল ইসলামরা বের করছে, ওই আমিনুল ইসলামরাই এটা বাংলা করছে। কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট যে আইনটা বের করছে ওখানে একটা ওয়ার্ড বাংলা নাই, পুরোটাই ইংরেজিতে। ব্রিটিশরা যেভাবে করে দিয়ে গেছে ঠিক সেভাবে। ওটা তো আর পাল্টানোর ক্ষমতা বাংলাদেশ সরকারের নাই, কারণ ব্রিটিশরা ওই আইনের কোনো বাংলা অনুবাদ করে দিয়ে যায় নাই। তো সংসদে আইন যে ভাষায় প্রকাশ হয়, আইনটাকে ওই নামে আপনাকে কি করতে হবে, অনুমোদন করতে হবে। যেমন আমাদের দেশে এখন বাংলাদেশে যে আইনগুলো পাস হচ্ছে এগুলো বাংলায় হচ্ছে, এগুলো ইংরেজিতেও লেখে বাংলিশ ভাষায়। আপনারা চেটের ভাষায় লেখেন না, নারী ও শিশু, কি নির্যাতন, আচ্ছা দমন আইন না, অথবা ট্রাইব্যুনাল, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল লেখা কি না? তো এটা তো উইমেন এন্ড চাইল্ড অ্যাক্ট করতো না ইংরেজিতে, লেখা না কেন? এটা আমাদের বাংলাদেশ সরকার, এটা বাংলাদেশ সরকার বাংলাতেই করছে আইনটা, এটা ইংরেজিতেই লিখছে এভাবে, যেটা আইনটা বাংলায় করা হয়েছে। অর্থ ঋণ আদালত আইন কিভাবে লিখে? ফাইন্যান্স অ্যাক্ট লিখে? তাহলে আইনটাও লিখছে বাংলায়, দেখছেন? এ আইন ইংরেজি শেষ করে দিছে বাংলা, বাঙালি ইংরেজি রে একেবারে নিচে নামা দিছে। আমরা কিভাবে লিখি? তোমার এখন তো বাউল চলে গেছে, কি আমার বাউল শেষ, আর কতদিন পর কনসোনেন্ট থাকে কিনা সেটাও আমার এরপরে মনে হয় সাংকেতিক চিহ্ন দিয়ে কথা বলে, ঠিক আছে? তোমার আমার মার এগুলো বুঝে নিতে হয়, ঠিক আছে? মাঝে মধ্যে এই ওয়ার্ড গুলো অনেক সময় এমন সংক্ষেপে লিখে বুঝে না, আবার এটা ইয়াদ বুঝতে হয়, ব্যাখ্যা বুঝতে হয়। যাই হোক, আপনার সংসদে যে ভাষা আইনটা পাস হবে আপনাকে আইনটা সে ভাষায় বলতে হবে। কেননা এটা হয়তো আমরা প্রতিদিন বলতে বলতে আমাদের এই ভুলটা হয়, এই ভুলটাই এখন সঠিক মনে করি আমরা। হ্যাঁ, এটা স্বাভাবিক, কিছু কিছু ক্ষেত্রে ভুলগুলোই সঠিক হিসেবে হয়ে যায়। যেখানে আইন নাই সেখানে পড়ে কি, ওখানে বেআইনটাই হচ্ছে আইন, ঠিক আছে? অর্থাৎ যেখানে আইন নাই সেখানে অনিয়মটাই হচ্ছে কি নিয়ম বলে নেই, ঠিক আছে? ঠিক তেমনি আপনার এই জিনিসটা আমরা প্রতিনিয়ত এরকম ভুল ব্যবহার করতে করতে ভুলটাই আমরা সঠিক হিসেবে ধরে নিই। তবে আপনি তো পরীক্ষার্থী, আপনি যখন ভাইভা বোর্ডে যাবেন তখন আপনাকে যদি জাস্টিস সাহেব জিজ্ঞেস করে, হ্যাঁ 7টা আইনের নাম বলো, বা কাউন্সিলের 7টা আইনের নাম বলো, আপনি শুরু করছেন সিপিসি, সিআরপিসি, এগুলো কি রেস্টুরেন্টের নাম বলতেছেন? সিপিসি এগুলো কি ধানমন্ডি রেস্টুরেন্টের নাম বলতেছেন? আপনি সংক্ষেপে করা যাবে না, আপনাকে বলতে হবে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, দ্য লিমিটেশন অ্যাক্ট বলতে হবে। কারণ আপনি আইনের স্টুডেন্ট, আপনি যেহেতু আপনাকে একটা সার্টিফিকেট দিবে, উনি চিন্তা করবে যে স্টুডেন্ট এখনো পর্যন্ত ভালো করে আইনের নামটাও জানে না, তাকে আমি কিভাবে মামলা পরিচালনা করার জন্য দায়িত্ব দিব? সে তো পুরো পরিবার ধ্বংস করে ফেলবে। একজন ডাক্তার ক্ষতি করে একটা রোগীর, আর একজন আইনজীবী ক্ষতি করে পুরো পরিবারের। সো বি কেয়ারফুল। পরামর্শ দেওয়ার আগে ধুমধাম পরামর্শ দিয়ে না, চিন্তা ভাবনা করে পরামর্শ দিন। আর আপনার এই পরামর্শের উপর ভিত্তি করে সে যখন কাজটা করবে, তখন যদি সে আবার উল্টা হয়ে যায়, হ্যাঁ, তার ফ্যামিলি সাফার করবে।
আর একজন ডাক্তার ভুল চিকিৎসা করলে ওই রোগটা কে মারা যায়, পুরো পরিবার মারা যায়, শুধুমাত্র ওই পেশেন্টটাই কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু একজন আইনজীবীর ভুল পরামর্শের কারণে অনেক সময় পুরো ফ্যামিলিটাই কি হয়, সাফারার হয় না? বিটা বাড়ি যদি ভুল পরামর্শের কারণে অনেক সময় বিটা বাড়িয়ে চলে যায়, তখন কি পুরো ফ্যামিলিটা সাফার করে না, নাকি একজনে করে? পুরো ফ্যামিলিটাই। সেই জন্য আইনজীবীর সমাজ এত সহজ না। এই জন্য অনেকে বলে এটাতে এত কি করার আছে, এত তাড়াতাড়ি না। এটাতেও আমি মনে করি আপনাকে যাচাই বাছাই করে দেওয়া উচিত। যে স্টুডেন্ট এখনো ভালো করে আইনের নামটা বলতে পারতেছে না, তাকে আমি কিভাবে এত সহজে সনদটা দিয়ে দিব? বুঝতে পারছেন? তো এই জন্য আপনি যখন ওখানে গিয়ে বলবেন তামাদি আইন, তখন উনি বলবেন ইউ মে গো নাও। জাস্টিস সাহেব বলবেন ইউ মে গো নাও। আর যদি বলেন সরি স্যার বুঝি নাই, বলবে গেট আউট। বলবে কি গেট আউট। তখন বুঝছেন, কারণ আপনি হয়তো বুঝতেছেন কিছু একটা ভুল হয়েছে আমার মনে হয়। ভুলটা আপনি করেছেন কি, আপনি আপনার আইনের নামটাও আপনি সঠিকভাবে বলতে পারছেন। সো ইট ইজ ভেরি কেয়ারফুল। ঠিক আছে? তাহলে এই আইনটার নাম কি? বাংলায় যদি তামাদি আইন বলে থাকি তাই ভুল, কিন্তু এটাকে আমরা সঠিক হিসেবে ব্যবহার করে থাকি। বাজারে ঘাটে বলেন, আইনে বলেন, ইভেন কোর্টেও বলেন, বিচারকরাও তামাদি আইন বলে থাকে। পরীক্ষার্থী হিসেবে আপনাকে অন্তত যখন আপনি পরীক্ষা দিতে যাবেন তখন কিন্তু আপনাকে এটা একটু খেয়াল রাখতে হবে। ইভেন অনেকে আমরা রিটেন পরীক্ষাতেও খেয়াল করবেন, রিটেন পরীক্ষাতেও আমরা তামাদি শব্দগুলো ইউজ করি। যদি কোনো এক্সামিনার এটা খেয়াল করে, উনি কিন্তু এটা মাইন্ড করবে। কারণ আপনাদের খাতাগুলো কিন্তু নর্মাল টিচার কাটে, কারা কাটে? জাস্টিস এবং ম্যাজিস্ট্রেটরা কাটে, মনে রাখবেন। তো আপনাদের সনদের কিন্তু একটা মূল্য আছে। আপনাদের সব পরীক্ষার জাস্টিস, পরীক্ষার প্রশ্ন থেকে শুরু করে একেবারে এভরিথিং সব কিছু জাস্টিস লেখা। সো এটা একটা মান আছে, এটার একটা কি আছে, মান আছে। সো এত সহজ না। সেজন্য আপনি যখন রিটেন পরীক্ষা দেন, অন্তত আইনের নামটা হলে ইংলিশে লিখবেন। আমরা তো তামাদি আইনের এত ধারা, তাই না? ইংলিশে আপনি ধারা সেকশন লিখছেন, সমস্যা নেই। কিন্তু যখন আপনি এই নামটা লিখতেছেন, অন্তত তার লিমিটেশন লিখতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন, আইনটা গেল। এই আইনে হোয়াট ইজ দ্য লিমিটেশন? আমি প্রথমে প্রশ্ন করছিলাম হোয়াট ইজ দ্য লিমিটেশন, মানে তামাদি বলতে আমরা কি বুঝি? বলেন। সীমাবদ্ধতা, সময় গণনা। আচ্ছা, এরপর আর কেউ? হ্যাঁ, বিলুপ্ত হওয়া, বাধাগ্রস্ত হওয়া। আচ্ছা, এরপর আর কেউ? হ্যাঁ, নিঃশেষ হওয়া। আচ্ছা, তারপর আর সময়ের সীমাবদ্ধতা। আচ্ছা, আর কেউ বলবেন? একটা নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পর আইনগত বাধা। আচ্ছা, আর কেউ বলবেন? আর নাই? যথাযথ সময়ে আসা। যথাযথ সময়ে আসা। আচ্ছা, তারপর অধিকার পালিত হওয়া। আচ্ছা, আর কেউ বলবেন? আচ্ছা, যারা বলছেন তাদেরকে ধন্যবাদ। আপনারা মোটামুটি সঠিকই বলছেন, যা যেভাবে বুঝেছেন। দরখাস্ত পেশ করা। আচ্ছা, আর আর ঠিক আছে, ধন্যবাদ। এখন যারা বলছেন তারা মোটামুটি আপনারা তামাদি আইনের আপনারা আপনাদের যেভাবে আন্ডারস্ট্যান্ডিং বুঝতে পারছেন ওভাবে বলছেন, এবং এটা সঠিকই আছে। ঠিক আছে? এক একজন এটাকে তামাদিকে বিভিন্নভাবে আখ্যায়িত করে। ঠিক আছে? তামাদির মূলটা কি? তামাদির মূল থিমটা কি? তামাদির মূল থিমটা হচ্ছে একটা সীমা রেখা, বর্ডার। আমাদের জীবনে সীমা রেখা আছে কিনা? কতদিন? আসার সিরিয়াল আছে, দুনিয়াতে আসার সিরিয়াল আছে। প্রথমে বড়, তারপর মেজো, তারপর ছোট, আছে না? আগে নয়, নাকি আগে ছোটটা চলে আসে?
আগে কি আসে? বড়টা আসে। তাহলে আসার সিরিয়াল আছে, যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? নাকি বড়টা আগে যাবে, তারপর মেজরটা যাবে, তারপর ছোটটা যাবে? তাহলে যাওয়ার সময় আগে ছোটটা আগে ছোট যায় না অনেক সময়? যায় কিনা? তো যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। এখন আমরা যে আসছি দুনিয়াতে, আমাদেরকে একটা কিন্তু লিমিটেশন দিছে কিনা? আমাদেরকে একটা টাইম দিয়ে দিছে না? তুমি এতদিন, এত সময়, এত মিনিট, এত সেকেন্ড পর্যন্ত তোমার স্থায়িত্ব। যদি এটা আমাদেরকে জানিয়ে দেওয়া হয় না, যদি লেখা থাকতো, এক্সপেক্টেড যদি কপালে দিয়ে থাকতো, হ্যাঁ, তাহলে এটা প্রতিদিন দেখে আর জীবনে কাজ করতে পারতাম না। কারণ অস্থিরতা সৃষ্টি হয়ে যেত যে আমি তো আর বাঁচবো মনে হয় 2 দিন, হ্যাঁ, তার অস্থিরতা সৃষ্টি হয়ে যেত না। একটা ফাঁসির আসামিকে যখন বলা হয় তোমার ফাঁসির অর্ডার হয়েছে, ফাঁসির আসামিকে কিন্তু ও বলে না, তাকে বলে কখন? যেদিন ফাঁসি দিবে ওই দিন, তাও আধা ঘন্টা 1 ঘন্টা আগে বলবে যে আজকে আপনার ফাঁসি হবে। কিন্তু তারপরও তার যে অর্ডার হয়েছে সেটা তো সে জানে। যখন তাকে কন্টেন্সে রাখা হয় ওই সময় তো সে প্রতিদিনই তার মৃত্যুর জন্য কি হয়? অপেক্ষা থাকে যে আজকে মনে হয় আমার হয়ে যাবে, হ্যাঁ, আজকে মনে হয়। তাহলে তার ঘুম বলেন, তার সবকিছু কিন্তু আর স্বাভাবিক থাকে না। তো আমাদেরকেও যদি দুনিয়াতে আসার সময় যদি এভাবে লিখে দিত, একটা মানুষ স্বাভাবিক আর থাকতো না, সবাই অস্বাভাবিক আচরণ করতো। ঠিক আছে, এখন আমরা জানি না বলে আমরা মনে করতেছি আমরা হয়তো আরো অনেকদিন বাঁচবো। তো কে কতদিন আছে সেটা জানে না। তাহলে এটার একটা লিমিটেশন আছে। এটা আমি ব্যক্তির ক্ষেত্রে বলতেছি, মানুষের ক্ষেত্রে। বলেন পারিবারিক ক্ষেত্রেও লিমিটেশন আছে কি? আছে না? আপনি কি সব কিছু পারিবারিক সিদ্ধান্তের বাইরে কিছু করতে পারেন? 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 সম্ভব না। মানুষ তো সমাজবদ্ধ, পরিবারবদ্ধ জীবন না। হ্যাঁ, একটা পরিবারের বাইরে কেউ বসবাস করতে পারে না। একটা ফ্যামিলি আছে, তার মা বাবা আছে না, তাহলে সে আসছে কোথেকে দুনিয়াতে? এমনি চলে আসছে। ঠিক আছে, তাহলে তার তো একটা ফ্যামিলি আছে, তাকে তার ফ্যামিলিতেও আসতে হয়, থাকতে হয় না? সমাজেও বলেন, সমাজেও লিমিটেশন আছে কিনা? আপনারা কি সমাজে থাকেন, একটা এরিয়াতে থাকেন, ওখানেও কি কিছু লিমিটেশন আছে? হ্যাঁ, ওই সমাজে আপনি যা ইচ্ছা তা করতে পারবেন? আপনাকে সমাজকে অর্ডার দিছে, আপনি চিন্তাই করতে পারবেন, ডাকাতি করতে পারবেন প্রতি রাতে? আছে নাই? লিমিটেশন আছে। একটা রাষ্ট্রের লিমিটেশন আছে কিনা? আচ্ছা, বাংলাদেশের লিমিটেশন আছে কিনা? কোনটা বলেন তো? হ্যাঁ, কই লিমিটেশনের কথা বলুন। বাংলাদেশের মানচিত্র আছে কিনা? বাউন্ডারি না? আপনি একটা জমি কিনে বাউন্ডারি দেন কিনা? আপনারটা চিহ্নিত করার জন্য বাউন্ডারি দেন না? কেন দেন? আমার এটা একটু, এর বাইরে তুমি যাবে না, আমিও যাবো। ঠিক তেমনি বাংলাদেশের বাউন্ডারি কি? মানচিত্র, মানচিত্রের মধ্যে দিছে না বাংলাদেশের বাউন্ডারি কতটুকু? হ্যাঁ, আচ্ছা, এই বাউন্ডারির বাইরে গেলে আপনাকে কি দেয়? ফুল দেয় না গুলি করে? আপনি দেখি এখন ইন্ডিয়ান বর্ডারে ঢুকেন তো, ওরা কি আপনাকে ফুল দিবে না গুলি করবে? কেন? আপনি লিমিট ক্রস করছেন, বাউন্ডারি ক্রস করছেন। খারিজ, আপনি খারিজ কেন খারিজ দিয়েছেন? আপনি লিমিট মানে যেটা সীমা রেখা, ওই সীমা রেখা ক্রস করছে। সীমা রেখা ক্রস করলে নিয়ম হচ্ছে অর্ডার আছে কি? ফায়ার। তাহলে বিনা অনুমতি, হ্যাঁ, এটা তো নো ম্যানস ল্যান্ড। নো ম্যানস ল্যান্ড হচ্ছে না, এটা একটা নির্ধারিত, এটা বাংলাদেশের বর্ডার, মাঝখানে একটা জায়গা থাকে। ওটা তো থাকবে, ওটা তো আমি জাস্ট ফর আমি বলতেছি যে আপনার ওই যে সীমা রেখাটা পার বাইরে বলেই তো আপনার নিয়ম হচ্ছে কি? অস্ত্র থেকে গুলি করার নির্দেশ আছে কিনা? আছে না? যদিও ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী আপনার একটা নো ম্যানস ল্যান্ড থাকে, অর্থাৎ এটা হচ্ছে কি একটা নির্ধারিত এরিয়া পর্যন্ত আপনি ঘুরতে পারবেন না, বাট এরপর তো আপনি আর যেতে পারবেন। ঠিক আছে, এখন আমার কথা হচ্ছে এই যে একটা নিয়ম, কেন আপনি লিমিট ক্রস করছেন বলে আপনাকে কি করছে? গুলি করছে, করতেছে না সীমান্তে? আচ্ছা, ঠিক তেমনি আমাদের যে ধর্মীয় গ্রন্থ কোরআন আছে, যে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলাও কি করে না? পছন্দ করে না। দেখেন, উনিও বলে দিয়েছেন যে তুমি সীমা লঙ্ঘন করিও না। অতিরিক্ত কোনো কিছু আসলে কি ভালো? আপনি যদি কোনো কিছু অতিরিক্ত করেন, আপনি বিরক্ত হয়ে যান না? বলেন না?
অতিরিক্ত কোনো কিছুই তো আপনার জন্য কিছু ভালো না। অতিরিক্ত খাওয়াটা কি ভালো? ওভারইট ভালো কিনা? আপনি নড়াচড়া করতে পারবেন না, এরপর আপনি অসুস্থ হয়ে পড়বেন, বেশি খাইছেন। হ্যাঁ, ঠিক তেমনি সব কিছুর ক্ষেত্রেও একটা লিমিটেশন আছে। আপনি কতটুকু খাইতে পারবেন আপনার একটা লিমিটেশন আছে, আপনি নিজে বুঝেন না। দেখা যায় যে উনি সারাদিন খায়, তাহলে তার লিমিটেশন আছে কতটুকু খাওয়ার। অনেকে দেখা যায় না আপনার বিয়েও খাইছে, মেজবানও খাইছে। অনেক সময় মনে করেন একজনের 4-5টা দাওয়াত আছে, হ্যাঁ, বিকালে হচ্ছে আপনার মেজবান, আবার বিয়েও আছে, সে মেজবানও খাইছে, বিয়েতেও খাইছে, খাইছে, কিন্তু তার লিমিটেশন অতটুকু কিন্তু আছে। হয়তো তার পেটের মানে পরিধি অনেক বড় হতে পারে, কোনো বিষয় না। আবার অনেকে দেখা যাচ্ছে 4টাতেই গেছে কিন্তু কিছুই খায় নাই, কেন কি? তার খাওয়ার মতো ওই কি নাই, মানে জায়গা নাই আর, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যার যার লিমিটেশনের উপর, বুঝতে পারছেন? ঠিক তেমনি আমরা যে তামাদি আইন এখন যেটা পড়তেছি, আইনেও আপনাকে কিছু সীমারেখা নির্ধারণ করে দিচ্ছে। কেন? Why? এটা করার কারণটা হচ্ছে একটা বিরোধ যুগ যুগ ধরে চলতে পারে। তারা চিন্তা করছে একটা যদি বিরোধ আমি যদি যুগ যুগ ধরে চলতে দিই, তাহলে এটা তো জেনারেশন টু জেনারেশন চলতেই থাকে। তাহলে আইনের মূল স্পিরিটটা কি? আইনের মূল উদ্দেশ্যটা কি? বিরোধকে কি করা? নিষ্পত্তি করা, সমাজে শান্তি স্থাপন করা, তাই না? শৃঙ্খলা স্থাপন করা। তাহলে আইনের যদি মূল উদ্দেশ্য এটাই যদি হয় সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, স্থাপন করার জন্য, তাহলে আগে আপনাকে কি শেষ করতে হবে? বিরোধ যেগুলো হচ্ছে এগুলো নিষ্পত্তি করতে হবে। এখন একটা বিরোধকে যদি আপনি যুগ যুগ ধরে যদি চলতে দেন, তাহলে তো আর ওই শান্তি শৃঙ্খলা বজায় থাকবে না। কারণ এটা তো বিরোধ যতদিন থাকবে, তাহলে ওই ফ্যামিলির মধ্যে শান্তি শৃঙ্খলা থাকবে? চলতে থাকবে না? বিরোধ চলতে থাকবে, তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকবে, জেনারেশন টু জেনারেশন এটা করতেই আছে। তাহলে এটা যদি প্রতিটা ফ্যামিলিতে এরকম চলতে থাকে, তাহলে সমাজে আর শান্তি শৃঙ্খলা থাকবে? থাকবে না। তখন আইনজ্ঞরা চিন্তা করলো যে না, আমরা আইনেও একটা কি করি, লিমিটেশন দিই। অর্থাৎ একটা বিরোধ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি কি করতে পারবেন, যে নিষ্পত্তি অর্থাৎ দাবি করতে পারবেন, অধিকার। অর্থাৎ বিরোধ মানে কি? আমরা অধিকার বলি না, আমাদের অধিকার নিয়েই তো বিরোধ হয়। এটা আপনার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা বাউন্ডারি করে দিচ্ছে। যেমন আপনি বেদখল হয়ে গেছেন, আপনাকে কেউ বেদখল করে দিল। এখন এটা যদি যুগ যুগ ধরে চলতে থাকে, জীবনে কোনোদিন সমাধান হবে? এখন আপনাকে একটা লিমিট করে দিচ্ছে, বলছে কি আপনাকে বেদখল করে দিচ্ছে, আপনি এই দখলটা উদ্ধার করার জন্য আপনাকে একটা টাইম করে দিচ্ছে, কি 12 বছর। 12 বছরের মধ্যে আপনি মামলা করে আইনের মাধ্যমে এটা কি করতে পারবেন? রিকভারি করতে পারবেন। এখন আইনে যদি এরকম কোনো নিয়ম না থাকতো যে রিকভারি করার জন্য কোনো টাইম নাই, তাহলে দেখা যাচ্ছে যে এই বিরোধটা একেবারে কিয়ামত পর্যন্ত থাকবে আর থাকবে, নিষ্পত্তি হবে না। বুঝতে পারছেন? ঠিক তেমনি আপনি একটা চুক্তি করছেন, তাহলে চুক্তি নিয়ে যদি কোনো বিরোধ হয়, তাহলে এটার জন্য একটা লিমিট করে দিচ্ছে যে আপনি 1 বছরের মধ্যে এই চুক্তির বিরুদ্ধে আপনি কি করতে পারবেন? মামলা করতে করে আপনি আপনার অধিকার আদায় করতে পারবেন। এখন যদি বলা হতো এই চুক্তির জন্য কোনো লিমিটেশন নাই, তাহলে তো শুধু সে না, তার পরবর্তী জেনারেশন যারা আসবে তারাও এই চুক্তির বিরুদ্ধে কি করতে পারবে? মামলা করতে পারবে। তাহলে বিরোধ কি শেষ হচ্ছে? শেষ হচ্ছে না। এই জন্য তামাদি আইনটা করা হয়েছে। এই যে আপনার যে অধিকার আমরা আইনের মাধ্যমে আদায় করি, এই অধিকারটা একটা টাইম লিমিট করে দিয়েছে যে আপনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে অধিকারটা দেয়া হবে। যদি এই সময়ের মধ্যে আপনি যদি অধিকার আদায় না করেন, তাহলে আইন আপনাকে আর অধিকার দিবে না। একটা কথা মনে রাখবেন, আইন সচেতন ব্যক্তির পক্ষে, ঘুমন্ত ব্যক্তির পক্ষে নয়। আইন সচেতন সজাগ ব্যক্তির পক্ষে, ঘুমন্ত ব্যক্তির পক্ষে নয়। ঘুম কয় প্রকার?
ঘুম দুই প্রকার, একটা হচ্ছে স্বাভাবিক ঘুম আর একটা হচ্ছে জেগে জেগে ঘুম। স্বাভাবিক ঘুম, আপনি ঘুমাইছেন, হঠাৎ করে একটা আওয়াজ হলে বা কেউ যদি আপনাকে ডাকে বা ডাস করে, আপনি সজাগ হন কিনা? জেগে ওঠেন না? আর আপনি যদি জেগে জেগে ঘুমান, আপনার পাশে পারমাণবিক বোমা ফোটালেও আপনি বলবেন আমি ঘুম, উঠবেন না, কেন? আপনি জানেন যে আপনি ঘুমিয়ে আছেন। ঠিক তেমনি আইন হচ্ছে ওই ঘুমের প্রতি স্বাভাবিক যে ঘুম, অর্থাৎ যিনি তার অধিকার যখন লঙ্ঘন হয়েছে সাথে সাথে সে কি হয়ে গেছে? সজাগ হয়ে গেছে। কিন্তু আপনি আপনাকে বেদখল করে দিয়েছে, আপনি 12 বছর ধরে ঘুমাই আছেন, জেগে জেগে ঘুমাইতেছেন, 13 বছরে গিয়ে বলতেছেন আমার অধিকার দেন, আইন দিবেন না। বলবো যে আপনি তো ঘুমানো তবে, আপনি তো আইন তো কার পক্ষে? আইন হচ্ছে সজাগ সচেতন ব্যক্তির পক্ষে, যিনি আইনের প্রতি সচেতন, যিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাদের প্রতি আইন। আপনি আইনকে তো অশ্রদ্ধা করছেন, আপনি আইনকে কোনো বার্তাই দেন নাই। হ্যাঁ, আইন আপনাকে বলছে 12 বছরের মধ্যে আপনার অধিকার আদায় করার জন্য, আপনি 12 বছর কি করছেন? আপনি তো বেদখল হয়েছেন, আপনি জানেন। তাহলে আপনি 12 বছর ধরে জেগে জেগে ঘুমাইছেন, সো আপনাকে আমরা কি দিব না, কোনো ধরনের অধিকার দিব। ক্লিয়ার? এই জন্য তামাদি আইনকে বিরামের আইনও বলা হয়। বিরাম মানে বুঝেন? আরাম বিরাম। আরাম মানে হচ্ছে কি? একটু স্বস্তি নেওয়া, স্বস্তি, একটু রেস্ট নেওয়া। হ্যাঁ, আর বিরাম হচ্ছে কি? আপনি চলতেছেন একটু করে আমরা কি করি? বিরতি নিই, অনেকটা বিরতির মতো, যে 10 মিনিটের বিরতি। ওই যে কুমিল্লায় দেয় না? হ্যাঁ, কুমিল্লায় সবসময় কি দেয়? বিরতি দেয়। ঠিক আছে, তাহলে এই কুমিল্লা হচ্ছে কি বিরতির স্থান, তাই না? তাহলে সেক্ষেত্রে আপনাকে এই আইনটাকে বলা হচ্ছে একটা বিরামের আইন, অর্থাৎ আপনার অধিকারকে একটা সময়ের পরে গিয়ে কি দিবে? অধিকার ক্লোজ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ বিরাম। এখন আসেন এই তামাদি আইনটা 1908 সালের যে আইন, এই আইনের কিছু কখন প্রকাশ হয়েছে, কখন এই আইনটা কার্যকর হয়েছে সেটা একটু দেখেন। পিছনে দেখা যায় না, দেখলে বলবেন। দ্য লিমিটেশন অ্যাক্ট, নিচে আমি লিখছি অ্যাক্ট নাম্বার 9 অফ 1908-1909 প্রকাশ, আইন নাম্বার 1908 সনের 9 নম্বর আইন। এটা প্রকাশ হয়েছে 7 আগস্ট 1908 সনে, আর এটা কার্যকর হয়েছে আপনার 1 জানুয়ারি 1909। ধরন অর্থাৎ এটা নেচার হচ্ছে প্রসিডিউরাল ল, অর্থাৎ পদ্ধতিগত আইন।
আর এটার মোট ধারা হচ্ছে 29টি, আর মোট তফসিল হচ্ছে আপনার 3টি, মোট অনুচ্ছেদ হচ্ছে 183টি প্রথম তফসিলে। ঠিক আছে? আচ্ছা, দেখা শেষ? আচ্ছা, এই যে বাম পাশে আমি যেগুলো লিখলাম, হ্যাঁ, এই যে বিষয়গুলো এখানে আছে, এগুলো কেন, বা এগুলো আপনার দরকারটা কি, বা আমি এগুলো কেন করব, বা আমার এগুলো আসলে বললে আমার কোনো লাভ হবে কিনা, বা এখান থেকে প্রশ্ন আসবে কিনা। স্বাভাবিকভাবে আপনার 7টা আইন থেকে এই 7টা আইনে এই জিনিসগুলো আছে কিনা, এবং এই 7টা আইনে প্রতি বছর একটা না একটা সাবজেক্ট থেকে এই ধরনের কোশ্চেন আসে। এই ধরনের কোশ্চেন আসে যে আপনার দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর কখন প্রকাশ হয়েছে বা কখন থেকে কার্যকর হয়েছে, এই ধরনের কোশ্চেন আসে। তো আমার কথা হচ্ছে যেটা নিশ্চিত আমি সেটা কেন বাদ দিব, কিন্তু আমরা উল্টাটা করি, আমরা সবসময় অনিশ্চয়তার পিছনে দৌড়াই। আমরা সবসময় কি করি, অনিশ্চয়তার পিছনে দৌড়াই। আপনার কাছে সামনে একটা নিশ্চিত একটা জিনিস আছে, আমরা কিন্তু ওটা নিই না, কিন্তু সবসময় আমরা একটা কি করি, অনিশ্চয়তার পিছনে দৌড়াই। যেমন আপনার জন্য এলএলবি যারা পড়ছেন বা এলএলএম পড়ছেন, হ্যাঁ, মানে অ্যাডভোকেটশিপ পড়ছেন, তাদের জন্য নিশ্চিত হচ্ছে কি একটা হচ্ছে অ্যাডভোকেটশিপটা নেওয়া, তাই না? কিন্তু তার বাইরেও কিন্তু অনেকে বিসিএস দিচ্ছে, অনেকে জুডিশিয়ারি দিচ্ছে। বিসিএস এবং জুডিশিয়ারি এগুলো অনেকটা অনিশ্চিতের মতো, কারণ বিসিএস এর পরীক্ষার্থীর সংখ্যা কত, প্রায় 3 লাখ 5 লাখ না, তাই না? একটা মালদ্বীপের জনসংখ্যার সমান, হ্যাঁ, একটা দেশে মালদ্বীপের জনসংখ্যার সমান আমাদের বিসিএস এর পরীক্ষার্থী 5 লাখ 6 লাখ। নিবে কয়জন? 1000 জন। পরীক্ষার্থী কয়জন? 5 লাখ। তো বাকি 4,99,000 কি অনিশ্চয়তার পিছনে দৌড়াইছে কিনা? নাকি 4,99,000 নিচে কয়জন? 1000। তো বাকি 4,99,000 কি ফেল না? তাহলে আবার আগামী বছরে 4,99,000 সাথে আরো যোগ হবে কিনা, আবার দৌড়াবে আরো 1 লাখ 6 লাখ, সেরকম যাতে একসঙ্গে দেখবেন, হ্যাঁ, এটা ওই মায়ানমারের জনসংখ্যার সমান হয়ে যাবে। ঠিক আছে? তো আপনার এটা একটা অনিশ্চিত, কিন্তু তারপরেও কিন্তু আমরা অনিশ্চয়তার পিছনে দৌড়াই। কিন্তু আপনার উচিত যেটা আপনার কাছে এখন নিশ্চিত, সেই জিনিসটা আগে কি করে নাও, আদায় করে নাও। দেন আপনি অনিশ্চয়তার পিছনে দৌড়ালে আপনি দৌড়ান, সেটা আপনার ইচ্ছা হলে আপনি করেন, না করেন সেটা আপনার, যেটা নিশ্চিত সেটা। ঠিক তেমনি বললাম, এই টাইপের কোয়েশ্চেন কিন্তু প্রতি বছর একটা থাকে। তাহলে আপনি 7টা সাবজেক্ট পড়ার সময় এই জিনিসগুলো যদি আপনি একটু জেনে রাখেন, তাহলে 7টা সাবজেক্টের যে কোনো একটা সাবজেক্ট থেকে যদি দেওয়া হয়, তাহলে আপনি ইজিলি আনসার করতে পারবেন কি পারবেন না? একটা নাম্বার আপনার কনফার্ম হয়ে যায়। কিন্তু আপনি মনে রাখবেন 0.25 এর জন্য আপনি ফেল করতে পারেন। 0.25 আপনি পাইছেন মনে করেন 49.49.75, আপনি টোটাল পেয়েছেন 49.75, তাহলে আপনি কতর জন্য ফেল করতেছেন? 0.25 কোন দিকে কাটা গেছে জানেন? ওই যে নেগেটিভ মার্কিং আছে না, তাহলে আপনার 0.25 তো ওদিকে একটা নেগেটিভ মার্কিং এ চলে গেছে, তাহলে আপনি ফেল। বাট আপনি মেরিটোরিয়াস, আপনি মেধাবী, কিন্তু আপনি ফেল করছেন। মেধাবীরাই ফেল করেন। তো এই জন্য বললাম, আপনি যেটা নিশ্চিত সেটা বাদ দিবেন না। তো এই জিনিসগুলো অনেক সময় দেখবেন প্রত্যেকটা আইনে একই। যেমন আমি গত ক্লাসে যে সাবজেক্টটা শেষ করছি সিপিসি, ওটাও কিন্তু কয় নম্বর আইন ছিল? সরি, ওটা 5 নম্বর আইন ছিল। সরি, এটা মিল আছে। 8 সালটা কি আছে, মিল আছে কিনা? 8 সালটা মিল আছে না, দা কোড অফ সিভিল প্রসিডিউর সাথে। আরেকটা জিনিস মিল আছে, কোনটা বলো? আর এটা এই 1 জানুয়ারি, সেটা সিপিসি এর ক্ষেত্রেও সেম, লিমিটেশনের ক্ষেত্রেও সেম। তাহলে আপনার ইজি হয়ে গেছে না? তাহলে দুইটার আপনি কার্যকরের তারিখ একসাথে পেয়ে গেলেন। আচ্ছা, এখন আসেন, এই প্রকাশ 7 আগস্ট 1908 সালে। প্রকাশ মানে কি? কোন আইন পাস করার সময় আপনি আমাদের সংসদ দেখবেন, আইন পাস কেমনে হয়ে যায়? আজকে বলো, আজকে হয়ে গেছে পাস না,
আইনটা কি করতে হয়? সংসদে উত্থাপন করতে হয় কিনা? সংসদে দেখেন না সংসদ সদস্যরা বিল উত্থাপন করে, হ্যাঁ আপনি এই বিলটা উত্থাপন করুন, উনি কি করে? তার আগে বিলটা উত্থাপন করে, মাননীয় স্পিকারকে বলে বিলটা উত্থাপন করার পর মাননীয় স্পিকার বলে এবার বিলের উপর আলোচনা হবে। মনে করেন এই যে তথ্য প্রযুক্তি আইন যেটা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন, আগে কি 96 সালে 90 সালে 2000 সালে আইন ছিল? তো এটা আসছে কখন থেকে? আফটার 2012 2012 সালের পর থেকে বাংলাদেশে তথ্য প্রযুক্তির ব্যবহারটা অনেকাংশে বাড়ছে, আর এটা আরো বেশি বাড়ছে করোনার পরবর্তী। করোনার সময় এক একজন প্রযুক্তিবিদ হয়ে গেছে, বাসায় বসে আছে কি করবে, ঠিক আছে। এবং এই সোশ্যাল মিডিয়াতে করোনার সময় মানুষের অ্যাক্টিভিটি বেড়ে গেছে, কি করবে? বাসায় বন্দি, হ্যাঁ কেউ ওখানে টিকটক শুরু করে দিছে, কেউ ওখানে কাপড় বিক্রি শুরু করে দিছে, কেউ ওখানে মরিচ মশলা বিক্রি শুরু করে দিছে, সব কিছু শুরু করে দিছে। কোথায়? আবার এটাকে কাজে লাগবে যারা অপরাধ করবে, তারাও অপরাধী করা শুরু করে দিচ্ছে। এখন চিন্তা করতেছে না এই সোশ্যাল মিডিয়া বলেন যেখানেই হোক, এটা দিয়ে যখন অপরাধ বেড়ে গেছে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে, তাহলে এটাকে কন্ট্রোল করার জন্য এখন আমার কি দরকার? আইন দরকার। তখন গভর্নমেন্ট কি করলো? ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করলো, বলো না? করছে কিনা? তো এটাকে একদিন হয়ে গেছে। তাহলে এটা প্রথমে সংসদে বিল উত্থাপন করছে, এটা নিয়ে আলোচনা হয়েছে কেন এই আইনটা দরকার, হ্যাঁ কি কারণ আমরা এই আইনটা করবো, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এটা আমরা শাস্তি কিরকম করতে পারি, কি করলে ভালো হবে, কিভাবে আমরা এটাকে নিরাপত্তা দিব, এই সেই বিষয়গুলো আলোচনা হয়েছে। এরপর এটা কোথায় পাঠানো হয়েছে? আইন কমিশনে, আইন মন্ত্রণালয়। কিসের জন্য? ড্রাফট করার জন্য। ড্রাফট করছে, ড্রাফট করার পরে এবার এটা সংসদে আসছে, আবার আসার পরে এবার ওখানে ওই যে ড্রাফটে শাস্তি কত হবে এগুলো সব বলছে। ওখানে আলোচনা হয়েছে যে এটা শাস্তি বেশি হয়ে যাচ্ছে, এটা শাস্তি আর একটু কমে দেওয়া দরকার, আবার এটার শাস্তি একটু বাড়িয়ে দেওয়া দরকার, কারণ এই অপরাধগুলো বেশি হয়। তাহলে একটা পরামর্শ দিল, তাহলে এই পরামর্শগুলো আবার ড্রাফট কমিটিতে পাঠানো হচ্ছে, ওনারা একটা সঠিক করে সুন্দর করে সংশোধনী করে আবার এটা সংসদে পাঠাইছে। পাঠানোর পর স্পিকার সাহেব কি বলে? এই বিলের পক্ষে যারা আছে তারা হ্যাঁ বলুন, আর যারা বিপক্ষে আছে তারা না বলুন। তখন উনি কি বলে? হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অর্থাৎ বিলটা কি হয়ে গেছে? এই প্রকাশ, বুঝছেন? ওই যে বিল পাস হয়েছে, প্রকাশ, ঠিক আছে। এরপর আসেন এবার ওই বিল পাস হয়ে যাওয়ার পর সাথে সাথে কি আইন হয়ে গেছে? এটা কোথায় যাবে তখন? রাষ্ট্রপতির কাছে। কিসের জন্য? অনুমোদনের জন্য। ওই রাষ্ট্রপতি ওদিন অনুমোদন দিবেন, সেদিন থেকে উনি এখানে বলে দিবে এই আইনটা কখন থেকে কার্যকর হবে, এই আইনটা কখন থেকে বলে দিবেন। ওখানে দুইভাবে বলা থাকে ইহা অবিলম্বে, ইহা অবিলম্বে, আরেকটা আছে যেমন 1 জুলাই 2024 থেকে কার্যকর হবে, ঠিক আছে। অথবা আমি দিলাম 1 আগস্ট দিলাম, দাঁড়া 1 আগস্ট 2024 থেকে কার্যকর হবে। এটার মধ্যে দুই রকম পার্থক্য। যদি বলা থাকে ইহা অবিলম্বে কার্যকর হবে, ইংলিশে অ্যাট ওয়ান্স লেখা থাকে, অ্যাজ ইনস্ট্যান্স যদি লেখা থাকে, তাহলে ধরে নিতে হবে যে দিনই রাষ্ট্রপতি স্বাক্ষর করছে ওই দিন থেকে আইনটা কার্যকর, ওই দিন থেকে। যেমন এই যে কোটা, এই যে আপনার আইন, এখানে লেখা আছে ইহা অবিলম্বে মানে কি? যে দিনই রাষ্ট্রপতি স্বাক্ষর করছে ওই দিন থেকে এটা কি হয়ে গেছে? কার্যকর হয়ে গেছে, ঠিক আছে। আরেকটা হচ্ছে যদি আইনে বলা থাকে ইহা 1 আগস্ট 2024, কিন্তু এখন আগস্ট আসে না, তাহলে আপনাকে আগস্ট পর্যন্ত ওয়েট করতে হবে। এই ওয়েট করা পর্যন্ত আপনি পূর্বের আইন অনুযায়ী চলবেন, আর যখন 1 আগস্ট থাকবে তখন থেকে এই নতুন আইনটা কি হবে? কার্যকর, ক্লিয়ার। আর এই আইনটা, তামাদি আইনটা কার্যকর হয়েছে 1 জানুয়ারি 1900। আর ধরনে আসে আইন দুই রকম, একটা হচ্ছে মূল আইন আর একটা হচ্ছে পদ্ধতিগত আইন, ক্লিয়ার। মূল আইন আরটা কি? পদ্ধতিগত আইন। মূল আইনের কাজ হচ্ছে জাস্ট ফর শাস্তি, তারপর হচ্ছে আপনার অধিকারগুলো বর্ণনা করা, আর এই অধিকার, এই শাস্তি কিভাবে দেয়া হবে সেটা বলা থাকবে পদ্ধতিগত আইন। এরপর আসে নিচের যে আমরা লিখলাম মোট ধারা, মোট তফসিল, মোট অনুচ্ছেদ, এই জিনিসগুলো আপনাদের তেমন দরকার নাই। যদি আপনার প্রয়োজন হয় আপনি পড়ে নিতে পারেন, কিন্তু এগুলো থেকে তেমন প্রশ্ন আসে না। এগুলো অতি বিতর্কিত প্রশ্ন, অতি বিতর্কিত। কেন বিতর্কিত? কারণ এগুলোর কোনো আনসারই নেই, এগুলোর কোনো সঠিক আনসার নাই। যেমন মোট ধারা 29টি আমি লিখলাম, আমার থেকে লিখলাম এটা। মোট তফসিল 3টি, এটাও আমার থেকে লিখলাম। মোট অনুচ্ছেদ 183, এটাও আমার থেকে লিখলাম। কিন্তু বাজারে দেখবেন
এই যে হালিম সাহেব, কুদ্দুস সাহেব, হ্যাঁ, তারপরে যে আমিনুল ইসলাম সাহেব, ওনারা গাইড বই বের করবেন কিছুদিন পর আপনাদের জন্য। এই গাইড বইয়ে লেখা থাকবে, কিছু বইয়ে লেখা থাকবে 27টি মোট দ্বারা, আবার কিছু বইয়ে লেখা আছে 29টি, আবার কিছু বইয়ে লেখা থাকবে 32টি। হ্যাঁ, এখন আপনার মাথায় রাখুন, কেন আপনার বান্ধবী পড়তেছে ও 32টি, আপনি পড়তেছেন 29টি, আর জনকে ফোন দিয়েছেন করে বলবো 27টি। এখন আসলে কোনটি সঠিক, ঠিক না? তখন আপনারা এটা নিয়ে গবেষণা শুরু করবেন, বলবেন যে একটা গ্রুপ স্টাডি করি, কি করা যায়। হ্যাঁ, কেন তোমার বইয়ে 27টি, আমার বইয়ে 29টি, কেন ওর বইয়ে 32টি? বিশাল এক গবেষণা। এই যে গবেষণা কোনো ফলাফল নাই, কারণ ফলাফল তো নাই, থাকবে কোত্থেকে? এগুলো তো কোনো আনসারই নেই, কারণ এগুলোর আনসার যে কোনো সময় পরিবর্তন হয়। গভর্নমেন্ট চাইলে আজকে সেকশন 29 বাতিল করতে পারে কিনা? তাহলে এখন আর 29টি আছে, 28টি হয়ে যাবে না? হ্যাঁ, 28টি হবে কিনা? গভর্নমেন্ট চাইলে আজকে সেকশন 30 নতুন করে ইনক্লুড করতে পারে কিনা? আমি বাধা দিতে পারবো গভর্নমেন্টকে? তাহলে আমার বইয়ে লেখা আছে 29টি, কিন্তু এখন তো বর্তমানে 30টি, তাহলে এখন কি সঠিক আছে আমার বইয়ের লেখা? তাহলে এগুলো চেঞ্জ হচ্ছে না? চেঞ্জ যে কোনো মুহূর্তে করতে পারে, পারে কিনা? গভর্নমেন্ট চাইলে 4 নম্বর তফসিল অ্যাড করতে পারে কিনা? গভর্নমেন্ট চাইলে 184 একটা আর্কেড নতুন করে ইনক্লুড করতে পারবে কিনা? কারণ পারলে আপনি এগুলো পড়ার দরকার আছে। হ্যাঁ, আপনার যদি সময় থাকে তাহলে আপনি পড়ে নিতে পারেন, এই জন্য আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু এই টাইপের কোয়েশ্চেন আসে না কেন? যিনি কোয়েশ্চেন করবেন ওনাকে কিন্তু আনসারও দিতে হবে। এখন উনি যদি দেখেন যে এগুলো আনসারই নেই, তাহলে আমি এই কোয়েশ্চেন কেন করবো? বুঝতে পারছেন? তো যে কোয়েশ্চেনের কোনো আনসার নাই সেই কোয়েশ্চেন আপনি করবেন, তাহলে এটা বিতর্কিত কোয়েশ্চেন হয়ে যাবে না? সেই জন্য আপনার এই কোয়েশ্চেনগুলো আপনারা চাইলে করতে পারেন, না চাইলে সমস্যা, কিন্তু উপরের গুলো কোয়েশ্চেনের আনসার আছে। কেন আনসার আছে? এগুলো আমার কোয়েশ্চেন না, আমার আনসার না। কোথায় আছে? বইয়ে আছে। বইয়ে এটা লেখা আছে কিনা? এই 9 নম্বর লেখা আছে না? বইয়ে প্রকাশের তারিখ লেখা আছে, দেখবেন প্রত্যেক আইনের কোনায়, ডান পাশে কোনায় লেখা থাকে। এই কার্যকর তারিখটাও লেখা থাকে কোথায়? প্রত্যেকটা আইনে। ধরুন আপনি আইনটা পড়লে ধরুন বুঝতেছেন, বুঝতে পারছেন? তাহলে উপরের 4টি আনসার কিন্তু সঠিক, এগুলো কখনো পরিবর্তন করা যাবে না। আপনি কি আইন নাম্বার পরিবর্তন করতে পারবেন? আপনি কি আইনের সালটা পরিবর্তন করতে পারবেন? বলেন, আপনি কি আইনের প্রকাশের তারিখটা পরিবর্তন করতে পারবেন? জীবনও পারবেন। হয় আইন বাতিল করে দিতে হবে ডাইরেক্ট, নাহলে সংশোধন করে জীবনও এটা করতে পারবেন। আচ্ছা, এগুলো দেখলাম, এগুলো দেওয়ার কারণটা হচ্ছে এখান থেকে যদি হুট করে একটা কোয়েশ্চেন চলে আসে তাহলে অন্তত আপনি যেন একটা আনসার করতে পারেন। দ্বিতীয়ত আসেন, তামাদি আইন কাদের জন্য প্রযোজ্য বা কোন ক্ষেত্রে প্রযোজ্য? প্রথমত দেখেন, তামাদি আইন ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তামাদি আইন ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। পাশে লিখে রাখেন, ফৌজদারি আপিল, রিভিশন ও বিভিন্ন প্রকার দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ফৌজদারি আপিল, রিভিশন ও বিভিন্ন প্রকার দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ব্র্যাকেটে লিখে রাখতে পারে, কারণ অনেকে আবার এটা মনে করে যে না ওখানে ফৌজদারিতে কিছুই হবে না, এক কথায় লিখে রাখে না। ফৌজদারি শুধুমাত্র মূল মামলার ক্ষেত্রে কি হবে না? তামাদি আইন প্রযোজ্য হবে না। ফৌজদারি আপিল, রিভিশন ও বিভিন্ন প্রকার দরখাস্ত, ফৌজদারি বিভিন্ন প্রকার দরখাস্তের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন সিভিলের সকল ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য। সিভিলের অর্থাৎ দেওয়ানি মামলার সকল ক্ষেত্রে, সেটা মূল মামলা, আপিল, রিভিশন, রিভিউ থেকে শুরু করে সকল ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য। এটা এক লাইনে লিখে রাখতে পারেন যে দেওয়ানি মোকদ্দমার সকল ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য। আচ্ছা, এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে কেন প্রযোজ্য করা হয় নাই? এটা করলে তো একেবারে আমাদের জন্য এই ইজি হয়ে যেত, এত লিখতে হইতো না, এক কথায় বলে দিতাম দেওয়ানি ফৌজদারি মামলায় প্রযোজ্য। এই একটাতে আপনার একটু ঝামেলা রাখা হয়েছে। কেন ফৌজদারি মূল মামলায়
আপনার তামাদি আইন প্রযোজ্য করা হয়। যদি আপনার রিটেনের পরীক্ষায় আসে, ব্যাখ্যা করুন ফৌজদারি মূল মামলায় কেন তামাদি আইনকে প্রযোজ্য করা হয়নি, ব্যাখ্যা করুন। অপরাধীকে ছাপে রাখার জন্য। আচ্ছা, একটা গেল সুন্দর ব্যাখ্যা। হ্যাঁ, অপরাধ করে যাতে অপরাধের ইয়ে থেকে মুক্তি পেয়ে না যায়। আচ্ছা, তারপর হ্যাঁ, এভিডেন্স নষ্ট হয়ে যাবে এই জন্য। আচ্ছা, তারপর অপরাধ নির্মূল করার জন্য। আচ্ছা, আর কেউ বলবেন কি কারণে এটা হতে পারে? এই আইডিয়া বলেন। ফৌজদারি অপরাধটা যখন সম্ভব হ্যাঁ। হয়, তো যে কোনো সময় হতে পারে। না, এবং যে যখন ইচ্ছা হবে তখন মামলা করা যায়। তখনই। হ্যাঁ, আচ্ছা, এটা একটা গেল, এটাও একটা সুন্দর ব্যাখ্যা। তারপর আর বিচার প্রাপ্তির বিচার নিশ্চিত করা, তো দেওয়ানি মামলা হবে না? হবে। আচ্ছা, তারপর অপরাধী পাবে লিমিট করে দিলেন। আচ্ছা, এটা একটা বিষয়। তারপর আর কেউ আসামিকে তাৎক্ষণিকভাবে আইনের আওতায় আনা। তাৎক্ষণিকভাবে আইনের আওতায় নিয়ে আসা। আচ্ছা, এটাও একটা গেল। আর কেউ বলবেন এখন যদি আমি শেখ হাসিনা নামে মামলা করি, হ্যাঁ। আমাকে শেখ হাসিনা এখন ক্ষমতা, আমি যদি শেখ হাসিনা নামে মামলা করি, হ্যাঁ। আমাকেই তো ঢুকাবে। না, এটা তো ওই রকম না। আপনি যদি উনি অপরাধ করে অবশ্যই তার বিরুদ্ধে মামলা করতে পারবেন। তো হবে না, আমি তো ভয়ে করবো না এখন। তাহলে ওইটা আপনি বলতে চাচ্ছেন যে কি ওই সময় ভয়ে করে নাই, ভয় ছিল ওই কারণে পরবর্তী দিকে আপনি ভয় মুক্ত হওয়ার পরে আপনি মামলাটা করতেছেন, এই জন্যই তামাদিটা বলতে। আচ্ছা, এটা একটা বিষয় হতে পারে। স্যার, শেখ হাসিনার এগেইনস্টে যদি মামলা করে ওরা কত অ্যাকশন লাগবে? অবজেকশন আমি বলতেছি না, ওদিক দিয়ে যাচ্ছি না। হ্যাঁ, অবজেকশনটা ভিন্ন জিনিস। হ্যাঁ, আর ক্রিমিনাল মামলায় অবজেকশন যে কোনো মুহূর্তে হতে পারে, এটা কোনো সমস্যা না। আচ্ছা, আর কেউ বলবেন? আচ্ছা, ধন্যবাদ যারা বলছেন, ধন্যবাদ। এখন দেখেন, এই যে আপনারা সিআরপিসি করছেন না, প্যানেল কোড করছেন, এই সিআরপিসি প্যানেল কোডের মূল থিম কি? অর্থাৎ মূল প্রিন্সিপালটা কি? সমাজ যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে। অপরাধীর শাস্তি, অপরাধীর শাস্তি নিশ্চিত করা, না? যাতে কোনো অপরাধী অপরাধ করে পারবে না। এটা কি সিআরপিসির কথা না? আর না, এটা করা হয়েছে কেন? এ তো ফৌজদারি আদালত কেন করা হয়েছে? সেটা হচ্ছে কি, সমাজের অপরাধ নিয়ন্ত্রণ হলে সমাজে শান্তি শৃঙ্খলা আসে। তাহলে অপরাধ নিয়ন্ত্রণ করতে গেলে প্রতিটা অপরাধীর কি করতে হবে? শাস্তি নিশ্চিত করতে হবে। এখন আপনি যদি লিমিটেশনে যদি বলেন চুরি করার 10 ঘন্টার মধ্যে অভিযোগ করতে হবে, না হলে আর আপনি চুরির বিষয়ে কোনো অভিযোগ দিতে পারবেন। জুতা চুরি 2 ঘন্টার মধ্যে অভিযোগ দিতে হবে, তাহলে বাইরে জুতা একটাও থাকতো জুতা করতে পারতেন না, জুতা নিয়ে হাতে নিয়ে বসে থাকতোই তো, অফিস আদালতে জুতা খুলে রাখতেও পারতেন না। কারণ কি, জুতা চুরি করে সে দোয়া করতো 2 ঘন্টা শেষে ছিল না, 2 ঘন্টার মধ্যে আপনি আর কোনো অভিযোগ করলে জুতা থাক লেজিটিমেট। মোবাইল চুরি হওয়ার 1 দিনের মধ্যে কি করতে হবে? অভিযোগ করতে হবে। আর নাহলে মোবাইল আর পাবেন না, অভিযোগে পাবো করতে পারবেন না, তাহলে মোবাইলটা খবরে একটাও থাকছে না। এখন ওরকম যদি নিয়ম থাকতো, খুন করার পরবর্তী 1 মাসের মধ্যে বিচার করতে হবে, আবার অভিযোগ করতে হবে, তাহলে বাংলাদেশে মানুষ আর ঘরে ঘরে বাঁচত না। হ্যাঁ, জনসংখ্যা কমে যেত। আচ্ছা, এখন আপনার এই যে লিমিটেশন যদি করে না কেন, আপনি অপরাধ করছেন, মনে রাখবেন এই অপরাধের বিচার না হওয়া পর্যন্ত আপনি অপরাধী, এবং এটা 100 বছর পরেও গিয়েও হলেও আপনার কি করতে হবে? আপনাকে বিচার হবেই হবে, আপনার শাস্তি নিশ্চিত করতে হবে। যেমন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল কখন? 1975-এর 15 আগস্ট। মামলা হয়েছে কখন? বলেছে 96।
দীর্ঘ 21 বছর পরে গিয়ে মামলা করছে। মামলা করছে কে? না, মামলা করছে কেয়ারটেকার শেখ মাহমুদুর রহমানের নামে দেওয়া ছিল। কারণ উনি ঘটনা দেখছে, উনি ওই সময় ছিলেন, উনি বেঁচে ছিলেন। হ্যাঁ, যদিও ওখানে তো পরিবারের সকলকে মেরে ফেলা হয়েছিল। হ্যাঁ, শুধু কয়েকজন বেঁচে ছিল, ওই কেয়ারটেকার যারা ছিল ওদেরকে আর ইয়া করা হয়েছে। ওই কেয়ারটেকার যেহেতু উনি ঘটনাটা দেখছেন, সেই জন্য উনি বাদী হয়ে মামলাটা করছেন। তাহলে যদি আইনে বলা থাকতো কোন হওয়ার 1 বছরের মধ্যে মামলা না করলে আর এই খুনের বিচার কেউ যাইতে পারবে না, বাংলাদেশে একটা প্রধানমন্ত্রী জীবিত থাকতো না, একটা রাষ্ট্রপতি জীবিত থাকতো না, সবগুলোর গুলি করে মারি করতো, মেরে 1 বছর চুপ করে রাখতো, কোনো মামলা করতে পারবো না, যে মামলা করবে তারা মারি করতো। ঠিক আছে, তার 1 বছর পরে কি হয়ে গেল? হ্যাঁ, রাষ্ট্রপতি মেরে ফেলছি, তখন ও বলবো যে কি হয়েছে, 1 বছর একটু ঘুরে ফেরারি ছিলাম, এরপর তো এখন আমি কি রিল্যাক্স, তাই না? অপরাধী যাতে কোনো ধরনের রিল্যাক্স না পায় বা তার অপরাধীর শাস্তিটা নিশ্চিত করার জন্য ফৌজদারি মূল মামলায় তামাদিটা প্রযোজ্য করা হয়। কিন্তু ফৌজদারি আপিল, রিভিশন, রিভিউ এবং বিভিন্ন প্রকার যে দরখাস্ত, এগুলোর ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? তামাদি। যেমন ফৌজদারি আপিল কতদিনের মধ্যে করতে হবে, এটা তামাদি আইনে আছে। ফৌজদারি রিভিশন কতদিনের মধ্যে করতে হবে, এটা কিন্তু তামাদি আইনে আছে। ক্লিয়ার? আর দেওয়ানি সকল ক্ষেত্রে আপনার এটা প্রযোজ্য। এবার আসেন হিস্টোরিক্যাল বিষয়। এই তামাদি আইনটা না না, এটা তো এই জন্য বললাম এইগুলো পড়িয়ে না। এখন আপনার এই তামাদি আইনের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা একটু দেখেন, যেখানে কি কি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আছে। আমি 3টা সাল লিখে দিচ্ছি। 3টা সালের মধ্যে 1793, এখানে একটু দেখেন আপনার এই যে 3টা সাল, কারণ আমি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা একটু সংক্ষেপে পড়াচ্ছি, কারণ এখান থেকে যদি 1-2টা প্রশ্ন থাকতে পারে, হ্যাঁ, এই জন্য। আর এই কারণে আমি এখান থেকে বলে দিচ্ছি, সেই জন্য, কারণ এখান থেকে 2-1টা প্রশ্ন আসছে। পুরো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড করতে গেলে আপনি বিরক্ত হয়ে যাবেন। 1793 প্রথম তামাদি আইন প্রবর্তন হয়, একটু লিখে রাখেন। প্রথম তামাদি আইন প্রবর্তন হয়, তবে সেটা পূর্ণাঙ্গ না, ব্যাকেটে লিখে রাখতে পারেন 1793 এর পাশে প্রথম তামাদি আইন প্রবর্তন হয়, কিন্তু সেটা পূর্ণাঙ্গ রূপে নয়, তবে সেটা কি নয়, পূর্ণাঙ্গ রূপে নয়। প্রথম তামাদি আইন প্রবর্তন হয়, তবে সেটা পূর্ণাঙ্গ রূপে নয়। আচ্ছা, 2 নম্বরে দেখেন, সেটা হচ্ছে 1859। এটাই হচ্ছে পূর্ণাঙ্গ তামাদি আইন। 1859 সনে পূর্ণাঙ্গ তামাদি আইন প্রবর্তন হয়। 1859 সনে পূর্ণাঙ্গ তামাদি আইন প্রবর্তন হয়। তারপর আসেন 1877 সনে এটা সংশোধন করা হয়। 1877 সনে কি করা হয়? সংশোধন করা হয়। আর 1908 সনে আমরা এটা বর্তমান তামাদি আইনটা পেয়েছি, 1908 সনে। আচ্ছা, তাহলে আমরা একদম ছোটখাটো ভাবে হিস্টোরিক্যাল যে ব্যাকগ্রাউন্ডটা পেয়েছি, সেটা হচ্ছে কি, আমরা আইন রূপে 1793 থেকে তামাদি আইনটা পেয়ে আসছি। কত থেকে? 1793। যদিও তখন প্রথম প্রবর্তন হয়েছিল আইন রূপে, বাট ওটা পূর্ণাঙ্গ হিসেবে ছিল না। এটা পূর্ণাঙ্গ রূপ পায় 1859 সালে গিয়ে। আর এই পূর্ণাঙ্গ আইনটা 1877 সালে গিয়ে একটু সংশোধিত হয়। সংশোধিত হওয়ার পর এর পরবর্তী 1908 সনে এসে আমরা এখন বর্তমান যে তামাদি আইনটা পড়তেছি, সেই আইনটা 2024 সালের আজকে কয় তারিখ? 27শে জুলাই পর্যন্ত আমরা এখনো পড়তেছি। আর কয় বছর? 100 কত বছর? 116 বছর আমরা এই আইনটা এখনো পড়ছি। আমরা এখনো ক্ষমতা হয় নাই 116 বছরে নতুন করে কোনো তামাদি আইন প্রবর্তন করা। ওই ধরনের মাথা এখনো রেডি হয় নাই। হ্যাঁ, এই জন্য ব্রিটিশরা
সবসময় 100 বছর পরে কি হবে সেটা চিন্তা করে। আসলে ব্রিটিশ আসলে ব্রিটিশ আমি মনে করি, কারণ ব্রিটিশদের আমি অনেক কিছু হিস্টোরিক্যাল জিনিস পড়েছি, রিসার্চ করছি, যে আসলে তারা, এটা মনে হয় আল্লাহ প্রদত্ত, হয়তো তাদের ব্রেন, তাদের চিন্তা চেতনা সুদূর প্রসার। তারা কোনো কিছু একদিনের জন্য করে না, তারা চিন্তা ভাবনা থাকে আগামী 100-200 বছর পরে গিয়ে মানুষ কি করতে পারে, চিন্তা করতেছে 100 বছর পরে গিয়ে মানুষ কি করতে পারে ওটা চিন্তা করতেছে, ওই অনুযায়ী তারা আইনটা করতেছে। দেখেন আপনি সিপিসি, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 সনের আইন, এটা এখনো চলতেছে কিনা? 2024 সাল বাংলাদেশ চলতেছে কিনা? তারা তাদের চিন্তা চেতনা দেখেন। আমরা কিন্তু এখনো নতুন কোনো সিপিসি রেডি করতে পারি না, ওই মাথা এখনো রেডি হয়নি। এটা সামান্য তামাদি আইনের কথা বলতেছি, সিপিসি তো অনেক দূরের কথা, এটা তামাদি আইনের কথা বলতেছি। এই 29টা সেকশন তারা যে দিয়ে গেছে এগুলোই, নতুন করে কোনো সেকশনও করি নাই। আমরা শুধু জ্ঞান অর্জন করেছি ওটাই, আমাদের ব্রেন আসছে ওটাই। আমরা যেখানে 50 টাকা ছিল ওটাকে 500 টাকা করছি, অনেক কিছু আমাদের ব্রেনে আসছে। হ্যাঁ, সুদূর প্রসারী। আমরা কিছু আইন করছি, আবার সেগুলো 2 দিন পরে আবার চেঞ্জ করতে হয়েছে। হ্যাঁ, নারী শিশু কয়বার চেঞ্জ করতে হয়েছে? 4-5 বার। হ্যাঁ, কিন্তু ওই নারী শিশু যদি ব্রিটিশরা করতো, আপনার মনে হয় না আগামী 100-200 বছরও হাত দিত? কারণ তারা যখন কোনো একটা আইন করে, রিসার্চ করে, এটা শুধু হিউম্যান রিসার্চের উপরও করে, এটা মানুষের ন্যাচারাল আচরণ, কেন হ্যাঁ সে নির্যাতন করবে, কেন, কি কারণে, কখন, এগুলো সব রিসার্চ করে তারা আইন করে। আর আমরা আইন করি না, এখন করি। হ্যাঁ, আইন করতে হবে, করে ফেললাম আইন, 2 দিন পর আবার আইনটা কি করতে হবে, চেঞ্জ করে, নাহলে বাতিলও করে ফেলতে হবে। তথ্য প্রযুক্তি 2 বার বাতিল হয়েছে, এখন আসছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এটাও কোন সময় বাতিল করে, এটাও চিন্তা আছে। এরকম একবার করবে, বাতিল করবে, এটাই চলতে থাকে। স্যার একটা জিনিস জানার ছিল। হ্যাঁ বলেন। স্যার এখানে তো আমরা শেষ এই 1877, হ্যাঁ, এটাতে সংশোধনী হয়েছে। হ্যাঁ, এরপর তো আর কোনো সংশোধন হয় নাই। না, এরপরে সংশোধন হয় নাই। সংশোধন হয়ে 1908 সনে এটা প্রকাশ পেয়েছে না, 1908 সনে এটা নতুন করে আবার আইনটা করছে। ওই যে 7 আগস্ট 1908 এটা আবার নতুন করে কি করছে, 1877 সনের ওই আইনটা মনে করেন বাংলাদেশ সরকার এই আইনটা এখন কি করছে, বাতিল করে 2024 সালে আরেকটা আইন করতেছে। তাহলে এই সালটা আসবে কিনা হিস্ট্রিতে, নাকি এই সালটা বাদ দিয়ে দিবেন আপনি? আসবে না। তখন কি আপনি বলবেন 8 সনের পর থেকে 2024 সনে কি কোনো আইন ছিল না? কোনটা ছিল? 1908। তারা 1877 সালের আইনটা এই সময় পর্যন্ত ছিল, পরে এটা কি করা হয়েছে 1908 সালে নতুন করে, ওই যে প্রকাশ, এই আইনটা কি করা হয়েছে, এখন বুঝতে পারছেন জিনিসটা? আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন আছে এগুলো নিয়ে? নাই। রবীন্দ্রনাথের একটা কথা দিয়ে আমি তামাদি আইনের সেকশনটা শুরু করতেছি। রবীন্দ্রনাথ একটা কথা বলছে, আরম্ভের আগে আরম্ভ আছে, আরম্ভের আগে আরম্ভ আছে, অর্থাৎ শুরুর আগে শুরু আছে। বলেন, অবাক হয়ে গেছেন? শুরুর আগে আবার শুরু কেন? আমরা আইন শুরু করি সেকশন 1 থেকে, করি কিনা? আমরা আইন পড়তেও জানি। আইনের সেকশন 1 এর আগে উপরের দিকে একটু তাকাই, আবার উপরে এমন না, বইয়ের উপরে, ঠিক আছে? ওই আইনের উপরের দিকে দেখবেন প্রিএম্বল লেখা আছে কিনা, প্রস্তাবনা কিছু লেখা আছে কিনা উপরে, ওগুলো পড়েন? পড়েন না, জীবনও পড়েন না, দরকার নাই। কিন্তু এই জন্যই রবীন্দ্রনাথ বলছিলেন আরম্ভের আগে আরম্ভ আছে, শুরুর আগে শুরু আছে। আমরা শুরু করি সেকশন 1 দিয়ে, কিন্তু শুরুর আগে আরেকটা শুরু আছে, সেটা হলো ওই প্রিএম্বল। ওই প্রিএম্বলে কি বলা থাকে, প্রস্তাবনা, এই তামাদি আইনটা কেন করা হয়েছে। প্রত্যেকটা আইনে এটা থাকবেই থাকবে। যখন কোনো আইন করা হয়, এই আইনটা কেন করা হয়েছে ওটার একটা সংক্ষিপ্ত একটা প্রস্তাবনা ওই আইনের সেকশন 1 এর উপরে লেখা থাকে, যে আইনটা আমরা কেন করছি।
ঠিক তেমনি তামাদি আইনের উপরে প্রিয়েম্বল আছে, ওই প্রিয়েম্বলে লেখা আছে তামাদি আইনটা কেন করা হয়েছে। ঠিক আছে, আমি আর ওটাতে যাচ্ছি না, ওটা আপনারা দেখে নেবেন। এরপর আসেন আমরা সেকশনে চলে যাই। সেকশন 3, সেকশন 2টা হচ্ছে আপনার এখানে ডেফিনিশন সেকশন, এটা তেমন দরকার নাই, বুঝছেন? এজন্য আমি সেকশন 3 তে যাচ্ছি। সেকশন 3 তে আসেন। সেকশন 3 তে বলতেছে একটু হেডিংটা, আচ্ছা আমি একটু লিখে দিই, এটা লিখে দিব না মুখে বলবো? মুখে বলো, লিখে দেন মুখে বলে লিখতে পারবো। আচ্ছা সেকশন 3টা লেখেন, লিখে তারপর আমি বলতেছি একটু, তারপর লিখেন হেডিংটা লিখেন। তামাদির মেয়াদন্তে দায়েরকৃত মোকদ্দমা ইত্যাদি খারিজ। তামাদির মেয়াদ অন্তে দায়েরকৃত মোকদ্দমা ইত্যাদি খারিজ। তামাদির সেকশন 3, তামাদির মেয়াদ অন্তে দায়েরকৃত মোকদ্দমা ইত্যাদি খারিজ। তামাদি আইনের 4 হতে 25 ধারায় বর্ণিত বিধান সাপেক্ষে, কমা দিবেন, অবশ্যই কমা দিতে হবে। দেন এরপর লিখছি প্রথম তফসিলে বর্ণিত সময়সীমার পর কোন দেওয়ানি মোকদ্দমা আপিল, রিভিশন, রিভিউ, বিভিন্ন প্রকার দরখাস্ত এবং ফৌজদারি আপিল, রিভিশন, রিভিউ, বিভিন্ন প্রকার দরখাস্ত দায়ের করিলে তাহা খারিজ করা হবে। ওটা আমি একেবারে ডিটেইলস বলে দিচ্ছি, যদি আইনে লিখে লিখছে একটু ইয়াতে, বাট এটা আমি ডিটেইলস বলে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এখন আসেন, এই আইনটা সেকশন 3 ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই আইনের হেডিংটা আবার দেখেন,
যে বলা হচ্ছে তামাদির মেয়াদ অন্তে মোকদ্দমা, দায়েরকৃত মোকদ্দমা ইত্যাদি খারিজ। প্রথমত এটা হচ্ছে তার মূল নাম, এটা হচ্ছে তার নাম কি? মূল নাম। মানুষের নাম বিভিন্ন রকম আছে, কারো নাম ডাক নাম থাকে, মানে নিকনেম। অনেক সময় নিকনেমে পরিচিত হতে হতে আর মূল নামটা থাকে না, আছে আছে না? অনেক সময় অনেকে তার নাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, যেমন পাড়ায় এক নাম, বাসায় ডাকে আরেক নামে, তারপরে স্কুলে একটা ছিল তার নাম, কলেজে গিয়ে আরেকটু মডার্ন নাম দিছে, ইউনিভার্সিটিতে গিয়ে আরো ডিজিটাল নাম দিছে। হ্যাঁ, বিভিন্ন এলাকায় তার বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম এসে পরিচিত। এখন আসলে তার মূল নাম কি কেউ আর জানে না। সেও অনেক সময় কনফিউজ হয়ে যায় তার নাম আসলে। হ্যাঁ, যেমন মনে করেন শামসুল, হ্যাঁ, তার নামটা একটু ব্যাকডেটেড লাগতেছে তার কাছে, সে এখন এলাকায় তার নাম দিচ্ছে স্যাম, অর্থাৎ শামসুলের সুল চলে গেছে, তার নামের সাথে সামের এস এমটা আছে স্যাম। হ্যাঁ, এলাকায় তাকে চিনে স্যাম হিসেবে। এখন কেউ যদি তাকে চিনে, কেউ যদি বুঝে শামসুলকে চিনো, তারা বলবে এই এলাকায় এই ধরনের নাম কেউ এখানে মডার্ন। হ্যাঁ, ঠিক আছে, স্মার্ট এরিয়াটা এখানে এই ধরনের শামসুল টামসুল এগুলো থাকে না। হ্যাঁ, কিন্তু যদি বলতো এখানে স্যামকে চিনেন, তাহলে হয়তো স্যামকে তারা সাথে সাথে বের করে দিত, তাই না? অনেক সময় দেখবেন ফেসবুকে, হ্যাঁ, কেউ অনেকে নিজের নামে নাম প্রকাশ করতে চায় না, নিকনেমে এই ফেসবুক করে উড়ন্ত পাখি, ঘুমন্ত পাখি, হ্যাঁ, অনেক কিছু না। হ্যাঁ, অর্থাৎ তার নামটা সে প্রকাশ করতে চাচ্ছে না, কারণ নামটা মডার্ন না। কিন্তু নিজের নাম যিনি প্রকাশ করতে হীনমন্যতায় ভোগেন, আমি মনে করি ও এখনো মানুষ হয়নি, ও এখনো মানুষ হয়নি, ও মানুষের পর্যায়ে যায় না এখন। যে নাম নিয়ে কি করে এখনো হীনমন্যতায় ভোগে, যদি সে মনে করে যে নামটা কেমন জানি একটু ব্যাকডেটেড, আরে নাম দিয়ে কি আসে যায়? নাম দিয়ে আপনার কি আসে যায়? পুরোনো নাম তো এখন আবার আসতেছে আস্তে আস্তে, আসতেছে না? এখন পুরোনো নামগুলো আবার রাখতেছে মানুষ। মাঝখানে একটু কি ছিল, মডার্ন হয়ে গেছিল, হ্যাঁ, স্মার্ট হয়েছিল। এখন আবার যখন ওই পুরোনো নামগুলো আপনাদের সেলিব্রিটিরা ব্যবহার করতেছে, এখন আপনারাও বলতেছেন না এগুলো তো স্মার্ট। কিন্তু যাই হোক, এখন এটা বলার কারণটা কি? এই সেকশন 3 এর একটা নিকনেম আছে, ওই নামটা বললে আপনারা সবাই এক নামে চিনে নেবেন। সেটা কি? বার্থ বাই লিমিটেশন, তামাদিতে বাড়িত। এটা বললে অনেকে চিনে, বলে সেকশন 3। তাহলে এটা নিকনেম কি ছিল? বার্থ বাই লিমিটেশন। ইংলিশ হচ্ছে বার্থ বাই লিমিটেশন, আর বাংলায় হচ্ছে তামাদিতে বাড়িত। এটা বললে অনেকে এক কথায় বুঝে ফেলে যে না এটা সেকশন 3। কিন্তু আপনাকে তো পরীক্ষায় এইভাবে দিবে না, আপনাকে বলবে, যদি বলে তামাদির মেয়াদ অন্তে দায়েরকৃত মোকদ্দমা ইত্যাদি খারিজ নিম্নের কোন ধারায়, কিন্তু যদি বলতো তামাদিতে বাড়িতে নিম্নের কোন ধারায়, ব্রেন আরো বেশি কাজ করে কিনা? সাথে সাথে 3 ধারা, তাই না? এই জন্য নিকনেমের পাশাপাশি মূল নামটাও একটু কি করতে হবে, রাখতে হবে। আসেন তাহলে তামাদিকে বাড়িতে যদি বুঝতে পারেন, এক কথায় আপনারা বুঝে গেছেন যে তামাদির সময়সীমার পরে যদি কোনো মোকদ্দমা, আপিল, ডিভিশন, রিভিউ দায়ের করা হয়, সেটা দেওয়ানি এবং ফৌজদারি, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে মোকদ্দমা তামাদিতে বাড়িতে হয়ে যাবে, ঠিক না? এটুকু বুঝছেন তো? এখন একটা লাইন বুঝার বাকি, সেটা হচ্ছে এই লাইনটা। তামাদি আইনের 4 হতে 25টা, এটা কি? এই 4 থেকে 25 এটা হচ্ছে ব্যতিক্রম, অর্থাৎ সময়সীমার পরে গিয়েও মামলা করতে পারে, এটা হচ্ছে ব্যতিক্রম, এক্সেপশন। আমরা জানি সময়সীমার পরে মামলা করলে খারিজ, কিন্তু আমার যদি কোনো এক্সকিউজ থাকে, রিজনেবল, তাহলে আমি কি একটু সুযোগ পাবো না? পাবো। তবে সেই সুযোগটা কোথায় দিচ্ছে? 4 থেকে 25 দ্বারা কিছু ব্যতিক্রম বর্ণিত বিধান আছে। যেমন আপনি প্রতারণার শিকার হয়েছেন, যার কারণে আপনি সঠিক সময়ে মামলা করতে পারেন নাই, তারা আপনাকে মামলা করতে বাধা দিচ্ছে প্রতারণার কারণে, তারা আপনি প্রতারণার বিষয় জানার পর থেকে আপনার তামাদি শুরু হবে,
দ্বিতীয়ত আপনি যেদিন আপনার মামলার তারিখ মনে করেন আজকে বন্ধ না, আজকে তো অলরেডি আপনার সরকারি বন্ধ, কিন্তু তামাদি শেষ হচ্ছে আজকেই আপনার, তাহলে কি আপনি কালকে মামলা করলে আপনার মামলা খারিজ করে দিবে? তা আপনাকে একটা সুযোগ দিতে হবে না, যেহেতু আজকে বন্ধের দিন পড়ে গেছে, তাহলে এটা কোথায় আছে? ওই 4 ধারায় আছে, তাহলে আপনাকে সুযোগ দিতে হবে না। এইগুলো হচ্ছে কি ব্যতিক্রম। হ্যাঁ, অথবা আপনি নাবালক ছিলেন, তাহলে নাবালক থাকা অবস্থা আপনি মামলা করতে পারবেন, কিন্তু কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়ে গেছে মামলা করার জন্য, তাহলে এটা হচ্ছে কি ব্যতিক্রম। আপনি পাগল ছিলেন, আপনি উন্মাদ ছিলেন, তাহলে আপনাকে সুযোগ দিতে হবে না। এইগুলো হচ্ছে এই 4 থেকে 25 দ্বারা ব্যতিক্রম। বুঝতে পারছেন? এগুলো যদি আপনি প্রমাণ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি বর্ণিত সময়সীমার পরেও মামলা দায়ের করতে পারবেন। তবে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি 4 থেকে 25 ধারার মধ্যে কি হয়েছে, করছেন কিনা, অর্থাৎ বর্ণিত বিধানের মধ্যে আছে, না হলে মামলা কি করে দেওয়া হবে, খারিজ করে দেওয়া হবে। আপিল হলেও খারিজ করে দেওয়া হবে, রিভিশনও খারিজ করে দেওয়া হবে। শেষ। আচ্ছা, এটা কি মনে করেন বাদী এবং বিবাদী দুইজনে এবার এক হয়ে গেছে, দুইজনেই বলছে সাধারণত আপত্তি দিয়ে গেছে মামলায় বিবাদী, ও দুষ্ট বেশি, কারণ ওর কাজই হচ্ছে বাদীর ভুল ধরা। বাদী যত রকমের ভুল আছে সব ভুলগুলো কে ধরে? বিবাদী। আর সে সবসময় দোয়া করে কি বাদী খারিজ হয়ে যাবে, দুনিয়া থেকে চলে যাবে, সবসময় দোয়া, দুষ্ট মানুষ। এখন আপনার এই যে বিবাদী সে আপত্তি দিবে। এখন মনে করেন তামাদি সময়সীমার পরে মামলা করছে, বাদী বিবাদী দুজনে একজোট হয়ে বলতেছে আমরা কেউ আপত্তি দিব না, আদালতকে এই বিষয়ে কিছু বলার দরকার নাই, বলবো না। মানে দুজনে এক হয়ে গেছে, তামাদির বিষয়ে আদালতকে কিছু বলবো না। আইনে বলতেছে কেউ আপত্তি দেখ বা না, আদালতেরই দায়িত্ব হচ্ছে, আদালতকে প্রথমেই দেখতে হবে, প্রত্যেকটা মামলার ক্ষেত্রে প্রথমেই দেখতে হবে আপিল হোক রিভিশন হোক, সে তামাদির সময়সীমার মধ্যে মামলা করছে কিনা, আপিল করছে কিনা, রিভিশন করছে, সেটা আদালতেরই দায়িত্ব। কেউ আপত্তি দেখ বা না, যদি দেখে যে মামলা সময়সীমার মধ্যে করে নাই, আর করলে তো রাখবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আপনার সেকশন 4 এ আসেন। সেকশন 4 এ বলতেছে আদালত বন্ধ থাকা অবস্থায় যদি তামাদির মেয়াদ উত্তীর্ণ হয়, একটু লিখেন, আদালত বন্ধ থাকা অবস্থায় যদি তামাদির মেয়াদ উত্তীর্ণ হয়। সেকশন 4, আদালত বন্ধ থাকা অবস্থায় যদি তামাদির মেয়াদ উত্তীর্ণ হয়। এখন দেখেন এখানে যে বিষয়টা বলতেছে সেটা একটু খেয়াল করেন। ফার্স্ট অফ অল হচ্ছে আদালত বন্ধ বলতেছে ওই দিনই আপনার তামাদির মেয়াদটা উত্তীর্ণ হচ্ছে। যেমন কালকে শুক্রবার ছিল, গতকালকে, তাহলে আপনার 12 বছর শেষ হচ্ছে গতকালকে, তাহলে গতকাল শুক্রবার, এখন আপনি কিভাবে মামলা করবেন? তাহলে ওই দিনও বন্ধ, আজকেও বন্ধ, শুক্র শনিবার দুদিন বন্ধ না, পাবলিক হলিডে, তাহলে কালকে তুলবে। কারণ কালকে গেলে তো কোর্টে বলবো আপনি 2 দিন লেট হয়েছে। এই সেকশন 4 এ আপনাকে ক্ষমতা দিচ্ছে যে যেদিন আপনার তামাদির মেয়াদটা উত্তীর্ণ হচ্ছে সেদিন যদি আদালত বন্ধ থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি পরের দিন যেদিন আদালত খুলবে ওই দিনে আপনাকে মামলাটা দায়ের করতে হবে। আবার ওই দিন না করে 2 দিন পরে করছেন, হবে না। জিনিসটা বুঝতে পারছেন? তাহলে আপনি কালকে রবিবার খোলা আছে, তাহলে কালকেই করে ফেলতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন আদালত বন্ধ বলতে আমরা কি বুঝি বলেন। বিচারক অসুস্থ থাকলে স্যার, বিচারক ছুটিতে গেলে, হ্যাঁ, তারপরে কোনো হলিডে থাকলে, তারপর সাধারণ ছুটি, কার্যক্রম বন্ধ থাকলে, তারপর সাধারণ ছুটি, হ্যাঁ, তারপর আচ্ছা, আর কিছু আছে? সাধারণ ছুটি ঘোষণা করলে, তারপর গেজেটেড বন্ধ থাকলে, আচ্ছা, আর কি কি বন্ধ আছে? বাঙালি বন্ধ করে তো খুশি ভাই, বাংলাদেশে বন্ধ করছে, কারফিউ দিলে,
যাই হোক লাইভে সব দেখতেছেন কিন্তু এটা মনে রাখিয়েন, এই জীবনে সব দেখতেছেন, করোনা দেখছেন, কারফিউ দেখতেছেন, জরুরি অবস্থাও দেখছেন আপনারা। 2007 সালে জরুরি অবস্থা ছিল না 111 এর সময়, যদিও ওখানে ওই সময় আমরা তো আমার ইউনিভার্সিটিতে তখন মাত্র ঢুকলাম না 6 সালে 7-এর দিকে গিয়ে মনে হয় জরুরি অবস্থা দিয়েছিল। তো যাই হোক ওই সময়ও জরুরি অবস্থা আমরা দেখছি, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে দেখা ভালো, দুনিয়াতে থাকা অবস্থা কারফিউ জরুরি, তারপর করোনা মহামারী সব দেখে গেছেন, হ্যাঁ অন্তত আফসোস থাকবে না, দেখে গেছে দুনিয়াতে সব। আচ্ছা এখন কথা হচ্ছে আদালত যদি মনে করে দরজা জানালা বন্ধ করে বসে আছে, এটা বন্ধ হবে কি? আদালত আজকে কোর্টে বসে নাই, বন্ধ না, বন্ধ আদালত ছুটিতে গেছে, আদালত বিচারক মারা গেছে, জানাজাও করতে দিবেন না, আইন তার নিজস্ব বলছে, ঠিক আছে আইনের একটা গতি আছে, তোমার গতিটা যদি দেখতে পাইতাম একটু বুঝতাম কত কিলোমিটার দেখেছ। আচ্ছা যাই হোক আপনার এই যে বন্ধ এটা আসলে বুঝতে হবে, কেন আমাদের চিটাং কোর্টে এরকম একটা ঘটনা ঘটছে। আদালত বন্ধ বলতে এখানে বুঝেছে অনলি ফর গেজেটেড, গেজেটের বাইরে কোনো বন্ধ হবে না। গেজেটেড বন্ধ মনে করে দেখেন শুক্র শনিবার গেজেটেড বন্ধ, এই যে কারফিউ কিন্তু গেজেটেড বন্ধ, সাধারণ ছুটি দিচ্ছে গেজেটেড বন্ধ, তারপর হচ্ছে ঈদের বন্ধ, পূজার বন্ধ, বড়দিনের বন্ধ, বুদ্ধ পূর্ণিমা এগুলোর বন্ধ, এগুলো হচ্ছে গেজেটেড। সরকার একটা ছুটির তালিকা দেয় না প্রত্যেক বছরের শুরুতে, ওগুলো হচ্ছে গেজেটেড বন্ধ। ওই সময় যদি আপনার তামাদের মেয়াদ উত্তীর্ণ হয় পরের দিন গিয়ে করতে পারেন, কিন্তু গেজেটেড বন্ধ ছাড়া মনে করেন বিচারক একটু ঘুরতে গেছে কক্সবাজার, যাইতে পারো না, বিচারক ঘুরতে পারো না, বিচারক শ্বশুর বাড়িতে তামাতে গেছে, হ্যাঁ তাহলে উনি কি যেতে পারে না? যেতে পারে। তাহলে সেক্ষেত্রে উনি আজকে ছুটিতে আছেন, বিচারক ছুটিতে মানে আদালত ছুটি না, আদালত চলবে, আদালতের অন্যান্য কার্যক্রম কি চলতেছে, আপনি হাজিরা দিচ্ছেন কার্যক্রম দিচ্ছেন না, তারা অন্যান্য কার্যক্রম যদি চলে তারা মামলা হবে না কেন? অবশ্যই হবে, হয়তো বিচারক নাই, শুনানি হবে না, কিন্তু আদালত খোলা, আদালত খোলা, আদালত দরজা জানালা বন্ধ করে বসে আছে, তারপর আদালত খোলা, দরজা জানালা বন্ধ করে উনি শুনানি করতে পারবে না। তাহলে সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে সবসময় গেজেটেড কোর্ট। এখন চিটাং কোর্টের ঘটনা কি ছিল? চিটাং কোর্ট একটা রুলস করছিল, রুলস মানে অলিখিত রুলস ছিল ব্রিটিশদের মধ্যে, যে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল হরতাল অবরোধ ধর্মঘট থাকলে ওদিন চট্টগ্রাম কোর্ট চলবে না, বন্ধ। এর একটা অলিখিত একটা নিয়ম হয়ে গেছে। তো মাঝখানে 2013-14 থেকে একটা লম্বা একটা হরতাল হয়েছিল, দীর্ঘদিন বন্ধ স্যার, প্রায় 2-3 মাস একটা টানা দীর্ঘ সারা বন্ধ। এখন অ্যাডভোকেট মনে করেন আমরা হচ্ছে ডেইলি লেবার, ডেইলি লেবার, আমরা হচ্ছে ডেইলি লেবার মানে মডার্ন ডেইলি লেবার, হ্যাঁ ডেইলি লেবার বলতে একটু খারাপ লাগে আর কি, আমরা একটু ডিজিটাল ডেইলি স্মার্ট ডেইলি লেবার, অর্থাৎ আমরা ব্রেইনের ডেইলি লেবার। হ্যাঁ আমার ডেইলি লেবার বলতে আবার রিক্সাওয়ালা টিক্সাওয়ালা বুঝাবে এরকম না, আমরা ডেইলি লেবার বলতে স্মার্ট ডেইলি লেবার। হ্যাঁ আপনার একজন আইনজীবী বন্ধ থাকা মানে হচ্ছে ওদিন তারিখ লস। তো আপনার এই যে আমরা ডেইলি লেবার এখন যখন ওই যে নিয়মের কারণে কোর্ট বন্ধ, কোর্ট বসবে না কেন? এটা স্থানীয় একটা প্রথা, এই কারণে এখন যখন 1 মাস ধরে বন্ধ, অ্যাডভোকেট লেবার চিন্তায় পড়ে গেছে, বাসা ভাড়া বলেন এই বলেন সেই বলেন, যখন ইনকামে টার্ন করছে এখন তারা নিজেরাই বলতেছে না এর একটা চলতে পারে না, এটা একটা বন্ধই চলে, এভাবে হতে পারে। তখন তারা নিজেরাই প্রস্তাব দিল যে না এখন থেকে যে দলই রাজনৈতিক দলই থাকুক না কেন হরতাল অবরোধ ধর্মঘট 12টা পর্যন্ত অফ থাকবে, 12টার পর থেকে চলবে, অর্থাৎ নিজেদের ইনকাম আবার ঠিক আছে, রাজনৈতিক দলকেও সম্মান জানাচ্ছে আবার নিজেদের ফিরে আসছে, ইনকামটা ঠিক আছে। তা আমার কথা হচ্ছে এইটা বন্ধ হয়েছিল, হবে এটা বন্ধ হবে
হবে না। কেন এটা আপনার আইনজীবী সমিতি সিদ্ধান্ত নিছে না? সিদ্ধান্ত হবে গভর্নমেন্টের। এটা কখনো বন্ধ হবে না। সরকার কখনো হরতাল পালন করার জন্য উৎসাহিত করে? তাহলে যে আপনি উৎসাহিত করতেছেন। শুধুমাত্র সেটা পাওয়ার জন্য। হ্যাঁ, এই যে আবার শুধুমাত্র সিরাং বাড়ার জন্য এই কারণে আবার না। আপনার মাথায় থাকতে হবে ইজ ইট গ্যাজেটেড অর নট। অর্থাৎ এটা গ্যাজেটেড বন্ধ, এটা তো গভর্নমেন্ট গ্যাজেটেড করে দেন। সেজন্য গ্যাজেটেড বন্ধ হলে আপনি শুধুমাত্র কি করতে পারবেন? বন্ধ হিসেবে গণ্য করতে পারবেন। তাহলে সেকশন 4 বুঝতে পারছেন? হ্যাঁ 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 বসেন। তাহলে ও কি করবে না, ওই সময় মনে করেন যেটা আমাদের চিটাং কোর্টে বন্ধ ছিল, কোর্ট খোলা, অর্থাৎ বিচারক বসতো না। অনেক সময় অনেকটা বিচারক ছুটিতে থাকার মতো। তো বিচারক ছুটিতে থাকলে কি কোর্ট বন্ধ থাকবে? ফাইলিং চলতেছে, মামলা ফাইল হবে, কিন্তু শুনানি হচ্ছে না বা বিচারক বসতেছে না, কিন্তু বাকি স্বাভাবিক সব কার্যক্রম চলমান থাকে। হ্যাঁ, ওটা সরকারি বন্ধ হতো, চলবে, গেজেটেড বন্ধ না হলে চলবে না। আচ্ছা, এবার আসেন আপনার সেকশন 5। সেকশন 5 এ দেখেন প্রথমত বলছে, হেডিংটা দেখেন, সেকশন 5 এর হেডিং ক্ষেত্র বিশেষে মেয়াদ বৃদ্ধি করো। ক্ষেত্র বিশেষে মেয়াদ বৃদ্ধি করো। সেকশন 5 ক্ষেত্র বিশেষে মেয়াদ বৃদ্ধি করো, এটাকে বলা হচ্ছে এক্সটেনশন অফ টাইম। ঠিক আছে, ক্ষেত্র বিশেষে মেয়াদ বৃদ্ধি করো। Extension of period of times in certain cases. আচ্ছা, এই আইনটাতে একটু দেখেন, এই সেকশন 5 এর আমি একটু বলে দিই, ক্ষেত্র বিশেষে যে মেয়াদ বৃদ্ধিকরণের কথাটা বলছে, আমরা সেকশন 3 পড়ছি, সেকশন 3 এর সাথে সেকশন 5টা একটু মিলা। আমরা সেকশন 3টা যদি একটু স্মরণ করি, ওখানে কি পড়ছিলাম মনে আছে? মোকদ্দমা পড়ছি শুধু? ইত্যাদি আছে না? ইত্যাদি ছিলাম কিনা? আর ইত্যাদি মানে কি? আপিল, রিভিশন, রিভিউ সব তুলেছি। ও আর লেখা নাই এটি কষ্ট করে। তাহলে সেক্ষেত্রে মোকদ্দমা, আপিল, রিভিউ যদি নির্ধারিত সময়ের পরে যদি করেন, কি করে দিবে বলছে? সেক্ষেত্রে খারিজ করে দিবে বলছে। আচ্ছা, এখন সেকশন 5 হচ্ছে এক্সটেনশন। এজন্যই বলছে ক্ষেত্র বিশেষে মেয়াদ বৃদ্ধি করো। কি হবে বলতেছে? আপিল, রিভিশন, রিভিউ, বিভিন্ন প্রকার দরখাস্ত, ক্ষেত্রে তামাদি সময়সীমা বৃদ্ধি করতে দাও। তবে সেটা দেওয়ানি ফৌজদারি উভয় ক্ষেত্রে, একটু লিখে রাখবেন, দেওয়ানি এবং ফৌজদারি উভয় ক্ষেত্রে, দেওয়ানি ও ফৌজদারি আপিল, রিভিশন, রিভিউ ও বিভিন্ন প্রকার দরখাস্তের ক্ষেত্রে আপনি সময়সীমা, তামাদির সময়সীমা বৃদ্ধি করতে পারবেন। এখন এখানে যে কথাটা বলা হয়েছে যে তামাদির সময়সীমা, যেমন আপিল করতে হবে কত দিনের মধ্যে? 30 দিন, রিভিশন 30 দিন, রিভিউ মনে করেন 90 দিন বা 30 দিন। এখন আপনি এই যে সময়সীমা, আপনি 32তম দিনে গিয়ে আপিল ফাইল করছেন, কততম দিনে গিয়ে? 32তম দিনে গিয়ে। হ্যাঁ, আপনার 2 দিন বিলম্ব হয়েছে। এখন সেক্ষেত্রে অ্যাকর্ডিং টু সেকশন 3 অনুযায়ী আপনার আপিল খারিজ করে দিবে, আপনার রিভিশন খারিজ করে দিবে, আপনার রিভিউ খারিজ করে দিবে অ্যাকর্ডিং টু সেকশন 3 অনুযায়ী, যেহেতু আপনি তামাদির সময়সীমার পরে আপিল, রিভিশন, রিভিউ দায়ের করছেন।
এখন এটার একটা এক্সেপশন দিয়েছে সেকশন 5 বলতেছে যদি আপনার কোনো রিজনেবল গ্রাউন্ড, আবার বলতেছে রিজনেবল গ্রাউন্ড যদি থাকে, যুক্তিসঙ্গত কারণ, যদি আপনার কোনো যুক্তিসঙ্গত কারণ থাকে রিজনেবল গ্রাউন্ড, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র আপিল, ফৌজদারি, দেওয়ানি ফৌজদারি আপিল, রিভিশন, রিভিউ ও বিভিন্ন প্রকার দরখাস্তের ক্ষেত্রে তামাদি মওকুফ করতে পারে। এই সেকশন 5 এর একটা নিকনেম আছে, যে নামটা শুনলে আপনারা সবাই পরিচিত, কন্ডোনেশন অফ ডিলে, অর্থাৎ বাংলায় হচ্ছে বিলম্ব মওকুফ। বিলম্ব মওকুফ এটা বললে এক নামে সবাই বুঝে, সেকশন 5। ঠিক আছে, কিন্তু ক্ষেত্র বিশেষে মেয়াদ বৃদ্ধিকরণ এভাবে দিলে অনেকটা চিনতে একটু কি লাগে, সময় লাগে। ঠিক আছে, ঠিক তেমনি আপনার সেকশন 5টা যখন আমরা বলি যে কন্ডোনেশন অফ ডিলে অথবা বিলম্ব মওকুফ, তখন কিন্তু ইজিলি আমরা বুঝি যে এটা সেকশন 5। এখন বলেন এটা অনেক ইজি না? এটা সেকশন 3 এর কি এক্সেপশন। সেকশন 5টা কিসের ক্ষেত্রে মনে রাখবেন? শুধুমাত্র আপিল, রিভিশন, রিভিউ ও দরখাস্তের ক্ষেত্রে। কি বলতেছে? যদি আপনার যুক্তিসঙ্গত কারণ থাকে তাহলে সেক্ষেত্রে আপনি নির্ধারিত সময়সীমার পরেও আপিল, রিভিশন, রিভিউ এবং দরখাস্ত দায়ের করতে পারেন। তাহলে আপনার কি থাকতে হবে? যুক্তিসঙ্গত কারণ। এবার বলেন যুক্তিসঙ্গত কারণগুলো কি হতে পারে? আমি কয়েকটা যুক্তিসঙ্গত কারণ আগে লিখে দিই, তারপর এটা আমি বলতেছি। তাহলে এখন দেখেন সেকশন 5 আমি এখানে কিছু যুক্তিসঙ্গত কারণ লিখছি। এক নম্বর হচ্ছে অসুস্থতা, 2 নম্বর অন্তরীণ দশা, 3 নম্বর কৌশলীর ভুল, 4 নম্বর হচ্ছে আপনার আপিলকারীর দারিদ্রতা, এবং 5 নম্বর হলো করণিকের ভুল, 6 নম্বর হলো অন্যান্য কারণ। ঠিক আছে, এখন আপনি একটু দেখেন যে কারণগুলো লিখছি যুক্তিসঙ্গত কারণ, এগুলো আইনের বই আছে? বইয়ে খুঁজে দেখেন, আছে? পাইছেন? আবার দেখেন তো সেকশনে আছে? দেখেন নাই তো বলে দিচ্ছি। আছে? দেখেন ভালো আপনি বই আছে কিনা? আইনে আছে? 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 হ্যাঁ, নাই বলেন এখন আবার আছে। কোথা থেকে বেরোলো? কোথা থেকে বেরোলো? আছে না? আচ্ছা দেখেন বই নাই, আসে সেকশনে নাই। এটা কালকে রাত্রে আমাকে ওহি পাঠাইছিল। হ্যাঁ, ফেরেশতা দিয়ে আমাকে ওহি পাঠাইছিল, বলতো তুমি তো কালকে সকালে ক্লাস নিবা, স্টুডেন্টদেরকে তুমি এগুলো একটু বলে দিলে, তোমার সাহাবী যারা আছে ওদেরকে এগুলোকে বলে দিলে। হ্যাঁ, এখন আপনার এই যে বিষয়গুলো অসুস্থতা, অন্তরীণ দশা, এগুলোর মধ্যে আমি একটু বলি আপনার, এগুলো আমার বানানো, এগুলো হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট আইনের কি ব্যাখ্যা। আমাদের আইনের অভিভাবক হচ্ছে সুপ্রিম কোর্ট। আইনের যদি কোনো ধরনের অ্যাম্বিগুইটি, যেটাকে আমরা বলি
অস্পষ্টতা দ্বৈতবোধ যদি কোনো থাকে বা ব্যাখ্যার যদি কোনো প্রয়োজন হয় সেটা একমাত্র ব্যাখ্যা দেওয়ার একমাত্র অভিভাবক হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট দেখবেন মাঝে মাঝে যে সমস্ত আইনগুলোতে অস্পষ্টতা থাকে বা কোনো সমস্যা হয় সেখানে ওরা কি করে একটা ব্যাখ্যা দেয়। এবার এই ব্যাখ্যাটা নিম্ন আদালত হাইকোর্ট বিভাগ মানতে পারে। এখন এই যে রিজনেবল গ্রাউন্ড এটা আইনে কোথাও ব্যাখ্যা দিছে, তাহলে এটা নিয়েও যখন কনফিউশন সৃষ্টি হয়েছে রিজনেবল গ্রাউন্ড কি হতে পারে, তখন আমাদের সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট বলতেছে যে এইগুলো রিজনেবল গ্রাউন্ড হিসেবে গণ্য করা যেতে পারে। এটা আমি যেগুলো লিখলাম অসুস্থতা, অন্তরীণ দশা, এর বাইরেও রিজনেবল গ্রাউন্ড এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। সাপোজ আমি একটা উদাহরণ দিই, আজকে এখানে স্টুডেন্ট আছে প্রায় অ্যারাউন্ড 90 জনের কাছাকাছি, কিন্তু স্টুডেন্ট আসার কথা ছিল 120 বা 130, কিন্তু আসছে মনে করেন 90 এর কাছাকাছি। এখন যারা মনে করেন অনেকে নিয়ত করছে আসবে কিন্তু আসতে পারেনি, হয়তো পথে প্রতিমধ্যে কোনো ঘটনা ঘটছে, অথবা নিয়ত করে ঘুমাইছে আগামী 9টা বাজে ক্লাস করবো, কিন্তু এখনো দুইতে করতে পারে, ঠিক আছে। অনেক সময় নিয়ত করে ঘুমাই না যে সকালে নামাজ পড়বো, কিন্তু উঠে দেখে যে জোহরের নামাজের টাইম, হ্যাঁ, কিন্তু নিয়ত সহি ছিল। তো যাই হোক, হ্যাঁ, এখন আল্লাহ যদি ক্ষমা করে নেন। এখন অনেকে মনে করেন ক্লাসের উদ্দেশ্যে বাইরে হয়েছে, প্রতিমধ্যে জেমে করতে পারে, তাহলে তার আসতে দেরি হয়েছে। আবার এমনও হতে পারে প্রতিমধ্যে সে অ্যাক্সিডেন্ট করছে, হ্যাঁ, আসতে পারে। তাহলে এক একজনের এক এক রকম গ্রাউন্ড থাকতে পারে। এখন সকলের জন্য আমি অসুস্থতা এটা একই গ্রাউন্ড নো, এই জন্য আবার সুপ্রিম কোর্ট এটাও বলে দিচ্ছে যে এগুলোর বাইরেও আরো বিভিন্ন যার যার ক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী রিজনেবল গ্রাউন্ড কত মতো আসেন। এবার অসুস্থতা এটা পৃথিবীতে কার নাই, আমরা সকলেই অসুস্থ, এটা জানেন। এখানে আমরা যারা 90 জন আমরা যারা উপস্থিত আছি প্রত্যেকে অসুস্থ, আমাদের কিছু না কিছু প্রবলেম আছে, আছে কিনা? কারো মাথা ব্যথা, কারো চোখে কম দেখে, হ্যাঁ, কারো হচ্ছে পেট ব্যথা, হ্যাঁ, আছে না? অনেকে অস্বস্তি বোধ করছে, হ্যাঁ, অনেকে মানসিক যন্ত্রণায় আছে, হ্যাঁ, অনেকে আবার আর্থিক সংকটে আছে। তাহলে এক একজনের এক এক রকমের প্রবলেম অসুস্থতা আছে, এটা থাকবে। অসুস্থতা ছাড়া কোনো মানুষ 100% পারফেক্ট না। এখন এই অসুস্থতা বলতে আপনার মনে করেন আজকে আপিল ফাইল করতে হবে, আজকে কততম দিন? 30তম দিন। আজকে আপনার সর্দি হয়ে গেছে, তাহলে আপনি আপিল ফাইল করতে পারবেন। পরবর্তী দিনে গিয়ে আগামীকালকে গিয়ে আপনি আপিল ফাইল করছেন, আদালত নিবে কিনা? কাশি হয়েছে, কাশি এক প্রকার অসুস্থতা না? করোনার সময় কিন্তু কাশিটা কিন্তু ক্যান্সার হচ্ছে পরমাণুকর, হ্যাঁ, মেজর প্রবলেম। কাশি দিলে মনে হচ্ছিল নাকি পারমাণবিক বোমা ফেলেছে, কাশি দিলে অনেক সময় এমন আশেপাশে মনে হবে যেন আমি কেন কোনো একটা ভুল করে ফেলছি, হ্যাঁ। হাসি দিলে কাশি দিলে একরকম তাকাইতো না, কিরেও হাসি দিল কেন বা কাশি দিল কেন তোমার, হ্যাঁ। তাহলে এখন হয়তো আপনি কাশিটা মনে করতেছেন, তখনকার সময় কিন্তু কাশিটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এখন হয়তো আপনি এগুলো মনে করে হাসতেছেন, হ্যাঁ। অনেক দূরে গিয়ে 1 কিলোমিটার দূর গিয়ে অনেকে কাশি দিচ্ছে, হ্যাঁ, পরে কাশি দিতে পারবেন। তো যাই হোক, এখন সেই কাশির যদি আপনি বলেন যেটা আমার অসুস্থতা, আদালত নিবে? আমার জ্বর হয়েছে, নিবে? কিন্তু করোনার সময় হলে কিন্তু নিবে। আদালত বলতে আরো কয়েকদিন থাকে, আরো 7 দিন থাকে কোয়ারেন্টাইন, এখন দরকার নাই, একেবারে সুস্থ আমি নিব। এখন এই অসুস্থতা হচ্ছে সিভিয়ার, যেমন স্ট্রোক করছে, স্ট্রোক করার কারণে আপনাকে ডাক্তার সাহেব বলছে আপনি আগামী 1 মাস বেড রেস্টে থাকবেন, কোনো চলাফেরা করবেন। তাহলে এখন আপনার এদিকে তামাদির মেয়াদে চলে গেছে। আপনি যদি আদালতকে দেখাতে পারেন যে আপনি স্ট্রোক করছেন, আপনার ট্রিটমেন্টের কাগজপত্র, হসপিটালের কাগজপত্র দেখাতে পারেন, তাহলে আদালত অবশ্যই আপনাকে বিলম্বটা কি করবে? মৌকুফ করবে, যেহেতু আপনি স্ট্রোক করছেন আসতে পারেন। আপনি ক্যান্সারের রোগী, আপনি
দেশের বাইরে গেছে চিকিৎসার জন্য, তারা আসতে পারেন না, হ্যাঁ আপনার আসতে সময় লাগছে, তারা আপনি যদি দেখাইতে পারেন আদালতে, আপনি মনে করেন প্যারালাইজ হয়ে গেছে, সিভিয়ার, এখন আপনি চলাফেরা করতে পারতেছেন না, 2 জন লাগে আপনাকে চলাফেরা করে, হ্যাঁ হেল্প লাগে, তাহলে সেক্ষেত্রে আদালত আপনাকে কি করবে? বিলম্ব মওকুফ করবে। এখানে আপনাকে দেখাইতে হবে অসুস্থতাটা সিভিয়ার, সামান্য জ্বর সর্দি কাশি এগুলো নিবে, বুঝতে পারছেন? হ্যাঁ আপনি চিকিৎসার জন্য দেশের বাইরে গেছেন, অনেকে দেশের বাইরে যায় না চিকিৎসার জন্য, এখন আসতে পারে না, ইন্ডিয়াতে গেছে, সে বলছে যে 10 দিনের মধ্যে চলে আসবে, কিন্তু ওখানে গিয়ে দেখা যাচ্ছে চিকিৎসা আরো বেড়ে গেছে, হ্যাঁ তখন ওনাকে আরো লং টাইম ওখানে 2 মাস থাকতে হবে, এখন উনি আসতে পারতেছে না ওটা শেষ না করে। তাহলে আপনি যদি কাগজপত্র দেখাতে পারেন যে স্যার আমি অসুস্থতার কারণে ইন্ডিয়াতে গেছি, কিন্তু ওখান থেকে আমার এই অবস্থার কারণে আমি আসতে পারি, হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আদালত যদি এটা রিজনেবল গ্রাউন্ড, হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আদালত আপনাকে এটা কি করবে? বিলম্ব মওকুফ করবে। এবার আসেন 2 নাম্বার, অন্তরীণ দশা। এটা কি চিনেন? শনিক দশা চিনেন? অনেক মানুষ অনেক সময় বলেন আমার শনিক দশা চলতেছে। শনিক দশা মানে কি জানেন? বিপদ চলতেছে, ভাগ্য খারাপ, হ্যাঁ যেদিকে যায় সেদিকেই অবস্থা খারাপ আমার, হ্যাঁ। এখন অন্তরীণ দশা মানে হচ্ছে কারাগারে থাকা। তা কারাগারে যারা আছে ওরা কি ভালোই আছে? এই কারাগারে থাকা এটা খাঁটি বাংলায় বলে অন্তরীণ দশা, হ্যাঁ কারাগারে থাকা। এখন যিনি কারাগারে আছে ওনার কি সয় সম্পত্তি থাকতে পারে না? আছে, তো ওনারও সহায় সম্পত্তি আছে। তো এখন উনি একটা আপিল করতে হবে, এখন উনি তো এই মুহূর্তে কোথায়? কারাগারে। এখন উনি কিভাবে আপিলটা ফাইল করবেন? সময় লাগবে না? এখন আপনি যদি দেখাইতে পারেন যে রায় হওয়ার পরবর্তী বা রায় হওয়ার আগে থেকে সে কোথায় ছিল? কারাগারে ছিল, যার কারণে আমার এই বিলম্বটা হয়েছে, কারণ উনি কারাগারে থাকার কারণ। তাহলে আপনি যদি কারাগারে থাকলে তো অবশ্যই আপনার কি আছে? এভিডেন্স আছে আপনার কাছে, আপনি কখন বের হয়েছেন, কখন ঢুকছেন, সবকিছু এভিডেন্স আছে। আদালতকে যদি দেখান তাহলে আদালত সেক্ষেত্রে আপনাকে কি করবে? অবশ্যই বিলম্বটা মওকুফ করবে। এটা একেবারে রিজনেবল গ্রাউন্ডে। তারপর আছে কৌশলীর ভুল, সবচেয়ে কমন ভুল। কৌশলী ছিলেন কারা? আইনজীবী। আপনারা না? আপনারা আপনাদেরকে নিয়ে সন্দেহ আছে? আপনাদের নিয়ে কোনো সন্দেহ নেই? কৌশলী আর আইনজীবী পার্থক্য আছে। আপনারা সকলেই আইনজীবী, বার কাউন্সিল থেকে যারা সার্টিফিকেট পাবে সকলেই অ্যাডভোকেট, আইনজীবী, কিন্তু সকলে কৌশলী না। তাহলে কৌশলী কারা? এর জন্য আবার আলাদা পরীক্ষা দিতে হবে না। কৌশলী হচ্ছে যারা আইনকে কৌশলে ব্যবহার করতে জানে। আইন সকলেই জানে। এখান থেকে নিউ মার্কেট যাইতে হবে। আপনাকে বলছি আপনি 10 মিনিটের মধ্যে নিউ মার্কেট যাবেন। 3 জন মানুষ ঠিক করলাম, 3 জনকে প্রতিযোগিতা দিলাম, 10 মিনিটের মধ্যে কে পৌঁছাতে হবে। এখান থেকে নিউ মার্কেট যাওয়ার জন্য 4-5টা পথ আছে। আপনি এখান থেকে নিউ মার্কেট আন্দরকিল্লা হয়েও যেতে পারবেন, এদিক দিয়ে সিটান কলেজ হয়ে জামালখান দিয়ে ঘুরেও যেতে পারবেন, চেরাগি পাহাড় দিয়ে হলে। আপনি এদিক দিয়ে প্রবর্তক এই আপনার চন্দ্রেশ্বরী রোড দিয়ে হলেও যেতে পারবেন। আবার আপনি একটু বাতাস খেয়ে চাইলে এই আপনার মেডিকেল দিয়ে ঘুরে 2 নম্বর গেট দিয়ে ঘুরে টাইগার পাস হয়ে বাতাস খেয়ে যেতে পারবেন। এটাও আছে পথ, পথ অনেকগুলো খোলা। এখন এখান থেকে আপনাকে কৌশলে বের করতে হবে কোন পথটা সবচেয়ে কাছে সহজে যাবে, দ্রুত সময়ে যাবে। আপনার তো পথ সব চেনা আছে, মানে আপনি আইন সব জানেন, কিন্তু কোন আইনে আমি সবচেয়ে সহজে রেমেডি দিতে পারবো খুব দ্রুত সময়ে, সেটাই হচ্ছে কৌশল। এটা সকল আইনজীবীরা করেন। 99% আইনজীবী হচ্ছে গতানুগতিক, আর 1% হচ্ছে কৌশল। ওরা কৌশলে আইনটাকে ব্যবহার করে দ্রুত সময়ে রেমেডি দেয়। কৌশল অবলম্বন করে। ক্লিয়ার? এখন এই কৌশলী ভুল করতে পারে কিনা? এখানে কৌশলী বলতে পারে, কৌশলী না, এখানে কৌশলী বলতে আইনজীবীকে বুঝেছে। আইনজীবীর সবচেয়ে কমন ভুল আছে একটা, ডেট আনতে ভুল করা। এটা কমন ভুল, না হলেও ভুল। এটা নিজে নিজে ভুল করা অনেক সময়। যেমন আইনজীবী জুনিয়র রাখছে, তো জুনিয়রের
বেসিক কাজ হচ্ছে প্রথম স্টার্টিং কাজ হচ্ছে কি ডেট আনা ওর থেকে গিয়ে ডেট আনা এটা একটা কাজ ঠিক আছে কারণ ডেট কিভাবে লিখে ডেট কোথায় থাকে হ্যাঁ কোন ডেট কোথায় রাখা হয় এগুলো জানাও দরকার আছে একজন অ্যাডভোকেট রয়েছে তো ডেট আনতে গিয়ে জুনিয়র লেখা আছে মনে করেন 15/5 লেখা আছে 15/5/2024 সে লিখে রাখছে 15/6/2024 আজকে 6 মনে করছে অনেক সময় আজকে অনেকে 6 এর মতো করে লিখে অত উপরে জানা যায় না 6 এর মতো মনে করতেছে তাহলে এই লিখে রাখছে কত ডায়েরিতে অ্যাডভোকেটের ডায়েরিতে কত ডায়েরি রাখছে 15/6 অ্যাডভোকেট ডায়েরির বাইরে চলাফেরা করা সে ডায়েরি অনুযায়ী চলাফেরা এখন সেই মামলার জন্য যাবে কয় তারিখ 15/6 কিন্তু তো আর আয় হয়ে গেছে কখন 15/5 তোর মান আপিলের মেয়াদে তো চলে গেছে আপনি আপিল রেডি করতে হবে না এখন আপনি যদি আদালতকে দেখাইতে পারেন যে আমার এই ভুলের কারণে আমি কি করতে পারি না পুলিং টাইমের মধ্যে মামলা আপিল করতে পারি এইগুলো হচ্ছে করণীয় মানে আমরা আইনজীবী ভুল বা কৌশলী ভুল করে থাকি ঠিক আছে তারপর আছেন আপিলকারী দারিদ্রতা এটা বুঝেন দারিদ্রতা বুঝেন না দরিদ্রতা হ্যাঁ এখন তো বাংলাদেশ কি দরিদ্র দরিদ্র বলে কি খবর আছে গরিব হলেও কিন্তু মুখ দিয়ে গরিব বের করতে পারবে না সহ্য করে গরিব তারপরে ভিতরে রেখে দিতে আমি পাপ দেখাইতে হবে কিসের বড় লোকের কিন্তু মুখে বলতে পারবে না আমি গরিব এখন এখানে যে আপিলকারী দারিদ্রতার কথা বলছে সেটা হচ্ছে কি দেখেন মামলা করার সময় প্রচুর টাকা ছিল 10 বছর মামলা চলাই দেখা যাচ্ছে এই গরিব এমন অনেক জীবন দেখছে আমি কোর্ট বিল্ডিং তো আসলে বিচিত্র জীবন এটা হ্যাঁ বিচিত্র প্রজাতির মানুষ আছে হ্যাঁ বিভিন্ন প্রজাতির ভিন্ন ভিন্ন প্রজাতির মানুষ আছে আর এই কোর্ট বিল্ডিং এর লাইফ যারা আছে তারা আসলে জীবন সম্পর্কে জানে জীবনটা কি জিনিস কারণ আমরা নিজের চোখে দেখি বাজারও গাড়ি নিয়ে উঠতো এখন কোর্ট বিল্ডিং এর সামনে দেখি সিএনজি না টেম্পোর জন্য দাঁড়া থাকে আর যে আইনজীবী উনি ওই সময় সিএনজি তে চড়তেন উনি এখন বাজারে নিয়ে না আমি তিন বুঝতে পারছেন হ্যাঁ না এটা হচ্ছে কখন কোন সময় কে উঠে কে নামে কে পড়ে কেউ বলতে পারবে এটা উপর আল্লাহ কিন্তু অনেক সময় আমি এমনও দেখছি আজকে রাজা মানে আজকে উনি খুব বড় রাতের মধ্যে শুনলাম ওনার সবকিছু শেষ ওনার সবকিছু শেষ কত আগুন লাগছে ফ্যাক্টরিতে সব শেষ এরকম অনেকে আছে তাহলে উনি আর দাঁড়াইতে পারতেছে না কেন ব্যাংক লোন অমুক সমুক এগুলো তো সব দিতে হবে তাহলে উনি এখন এগুলো সব নিয়ে এখন এক অবস্থায় পড়ে গেছে তাহলে আর সম্ভব না তাহলে এখন এই মানুষটা আপিল করতে গেলেও কোর্ট ফি লাগে কোর্ট ফি দিতে হয় মনে করেন 40,000 টাকা এই টাকাটা এখন ওনার কাছে নাই তাহলে এই মানুষটা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারে না শুধুমাত্র এই মানুষ হতে পারে না একটা কৃষকও হতে পারে না একটা রিক্সাওয়ালাও হতে পারে না একটা রিক্সাওয়ালার কাছে কি এখন আপনি টাকা খুঁজতে সেরকম দিতে পারবে আপনাকে সে যদি এরকম দিতে পারতো সে আর রিক্সা চালাইতো হ্যাঁ তাহলে এখন এই রিক্সাওয়ালা তাকে যদি এখন আমি বলি আপনার এই আপিলে আপনার কোর্ট ফি আসতেছে 46,000 টাকা ব্যাট ট্যাক্স সহ আপনাকে এখন দিতে হবে এখন সে বলবে আমি তো এটা দিতে পারবো না এটা দিতে গেলে আমার আরো 10 দিন লাগবে 15 দিন লাগবে জোগাড় করতে হবে তাহলে এই যে সময়টুকু আপনি যদি কোর্টকে দেখাইতে পারেন সে একজন দরিদ্র কৃষক দরিদ্র রিক্সাওয়ালা হ্যাঁ সে টাকাটা জোগাড় করতে তার দিয়ে আছে সময় লাগছে আদালত যদি মানবিক দৃষ্টিকোণ থেকে যদি দেখে অবশ্যই সেটা কি করবে কন্ডোনেশন করবে করণিকের ভুল করণিক বুঝেন অফিসিয়াল ক্লার্ক যারা থাকে হ্যাঁ ওই অফিসিয়াল ক্লার্করাও ওই যে ডেট লিখতে হ্যাঁ অনেক সময় ভুল করতে পারে এরপর আসেন অন্যান্য মানে কি বলেন তো এর বাইরেও আরো কিছু রিজনেবল গ্রাউন্ড থাকতে পারে সহজ একটা রিজনেবল গ্রাউন্ড আছে দেখি বলেন প্রাকৃতিক দুর্যোগ আছে সরল বিশ্বাস মানুষের মনে কোনোদিন খারাপ বিশ্বাস এটা জীবনে কোনোদিন বড় নাই মানুষ যা কিছু করছে দুনিয়াতে সব সরল বিশ্বাসে করছে না জেনে গড়ে গেছে ভুলে কোনোদিন সে বড় নাই
আমি নিজ জ্ঞানে ইচ্ছা করে দুষ্টামি করে করছি, করো না, সব সরল বিশ্বাসে করছি। এখন আমার কথা হচ্ছে এখানে এগুলোর বাইরে আরেকটা কমন যদি বলে না, সবচেয়ে কমন আছে প্রবাসী। বাংলাদেশ প্রবাসী, বেস কান্ট্রি, বেশিরভাগ গার্মেন্টস এর পরে হচ্ছে প্রবাসী। আপনার যিনি আপিল করবেন উনি কি দেশে আছে, হ্যাঁ প্রবাসী। এখন সে আসতে তার কি লাগবে, সময় লাগে। সে যদি দেখাতে পারে যে তার পাসপোর্ট, সে কখন দেশে আসছে, কখন দেশে আদালত যদি দেখে হ্যাঁ আসলে সে ওই সময় ছিল না, হ্যাঁ টাইমের সময় সে আসতে সময় লাগছে, তাহলে সেক্ষেত্রে প্রবাসী হওয়ার কারণে এমনিতে আদালত দিবে। আরেকটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, অনেকে বলছেন হ্যাঁ প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, যেমন আজকে প্রাকৃতিক দুর্যোগের জন্য তো আর গেজেটেড বন্ধ দেয় না। হ্যাঁ আপনি মনে করেন আজকে আপনি ইনভাইট করতে যাচ্ছেন, কিন্তু হঠাৎ করে সকালবেলা দেখা যাচ্ছে খুব মারাত্মক ভাবে বন্যা হয়ে গেছে, যার কারণে আর আদালত করতে পারেনি। আপনি আদালত নিজেও দেখছে যে বন্যা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগটা এটার জন্য বলতে হয় না। আদালতকেও আপনি যদি বলেন স্যার গতকাল বন্যা ছিল, হ্যাঁ সে কারণে কোর্টে আমি দিক করতে পারি, আদালত অবশ্যই বলবো ওকে, যেহেতু প্রাকৃতিক দুর্যোগের কারণে এটা ঠিক। তারপর হচ্ছে রিসেন্টলি যেটা গেছে মহামারী, হ্যাঁ মহামারী যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা একটা রিজনেবল। শেষ সেকশন 5 পর্যন্ত আজকে গ্রুপ পড়ালাম। নেক্সট ক্লাসে আমরা বাকি সেকশনগুলো দেখে নিব। তাহলে আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা 6টায়। আমরা সাবজেক্ট এসএমএস ধন্যবাদ।